আছে নাকি তো? ওকে, আসসালামু আলাইকুম। আমি এক্সট্রিমলি সরি যে আজকে আমার একটু লেট হয়ে গেল। আসলে বাইরে অনেকগুলো মিটিং ছিল আজকে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি যে লেট হয়ে গেছে। আসলে মনে করো যে অনলাইনের পাশাপাশি আমাকে তো অফলাইনটাও দেখতে হয়, এই কারণে আজকে লেট হয়ে গেছে। বাট তোমরা যারা এতক্ষণ ধরে ওয়েট করছো, যারা এখন অলরেডি ক্লাসে জয়েন করছো, তাদের সবাইকে হৃদয় এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর যারা জয়েন করতে পারো নাই, হয়তো লেট হয়ে গেছে, অনেকে রাতের খাবার খেয়ে নিজের পড়াশোনা করতেছো, তারা আমাকে ক্ষমা করে দিও। তো তোমরা যারা রেকর্ড ক্লাসটা দেখে নিবে, যারা রেকর্ড ক্লাস দেখতেছো এই মুহূর্তে, মনে করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেকর্ড ক্লাসগুলো দেখার জন্য। এবং আমি আশা করবো যে তোমরা লাইভ ক্লাস করো বা না করো, রেকর্ড ক্লাসগুলোতে অবশ্যই চেষ্টা করবে ক্লাসগুলো করার। কারণ দেখো, মোটামুটি প্রায় অনেকগুলো প্রশ্নই আমরা সলভ করি প্রতিদিনই। তো এই প্রশ্নগুলো সলভ করলে হবে কি, তোমাদের কনসেপ্টগুলো যেমন ক্লিয়ার হয়ে যাবে, তেমনি হচ্ছে গিয়ে তোমাদের মনে করো যে বেসিকে যদি কোনো ঝামেলা থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, যারা যারা পড়তে পারতেছো না, কালকে তোমরা হচ্ছে গিয়ে এই ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। যারা যারা এখন ক্লাসে জয়েন করতে পারতেছো না, তো কালকে ক্লাসটা দেখে নিও। রেকর্ড ক্লাস আর আমি মনে করি যে আমার রেকর্ড ক্লাস করা, লাইভ ক্লাস করা সেম কথা, ঠিক আছে। আমার কাছে এটা মনে হয়, কারণ লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস তুমি যখন করবা, আশা করি লাইভের মতোই ফিল পাবা, ঠিক আছে। কারণ কোনো কোশ্চেন করতে হবে না, তোমাদের মনের ভিতর যদি কোনো কোশ্চেন থাকে, দেখবা সেটা আমি অটোমেটিক বলে দিই, কিন্তু যে এই কোশ্চেনটা তোমার মনে এখন এখান থেকে হতে পারে। ওকে, আচ্ছা, তো আমরা এখন অলরেডি পড়াশোনা শুরু করে ফেলবো, কারণ অনেক লেট হয়ে গেছে। সো আমরা বেশি দেরি না করে আমরা পড়াশোনার দিকে চলে যাই। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমাদের, সেটা হচ্ছে বাউ 2011-12 সালের এই প্রশ্ন। হ্যাঁ, 11-12 সাল তোমরা মনে করতে পারো অনেক পুরাতন সাল, কিন্তু আসলে না। দেখা যায় কি যে কোশ্চেন গুলো রিপিট হয়, ম্যাক্সিমাম কোশ্চেন গুলাই মনে করো যে প্রায় 5-6 বছর আগের প্রশ্নগুলাই রিপিট হয়। খুব রিসেন্ট যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু ভাবে রিপিট হয় না। সো আমি পুরাতন কোশ্চেন করাচ্ছি বলে অনেকে মনে করতে পারো যে ম্যাক্সিমামই তো পুরাতন কোশ্চেন। না রে ভাই, ম্যাক্সিমাম পুরাতন কোশ্চেন হলেও পুরাতন কোশ্চেনের ভিতরে একটা টুইস্ট আছে, যেগুলো বর্তমান রিসেন্ট কোশ্চেনে পাওয়া যায় না। তবে রিসেন্ট কোশ্চেনও কিন্তু আমি করাচ্ছি, যেমন ধরো 19-এ আসছে যেগুলো, 20-এ আসছে যেগুলো, সেগুলোও করাচ্ছি। আচ্ছা, তো প্রথম যে প্রশ্নটা আছে, নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক কোনটি? নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক কোনটি? এটা আসলে বোঝার কিছু নাই, এটা সরাসরি ডিরেক্ট মুখস্থ করবা, -196°C। ওকে, আচ্ছা, এইটার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড যখন -56°তে চলে যায়, -56°C তাপমাত্রায় চলে যায়, তখন এই কার্বন ডাই অক্সাইড কি হয়ে যায়? ড্রাই আইস হয়ে যায়, মানে এটা শুষ্ক বরফ হয়ে যায়। কি হয়ে যায়? ড্রাই আইস। মানে বরফ তো আর হয় না অ্যাকচুয়ালি, এটাকে তখন ড্রাই আইস বলা হয়। তো ড্রাই আইসের সংকেত হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবং ড্রাই আইস কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়? -56°C তাপমাত্রার নিচে সে ড্রাই আইসে পরিণত হয়। বুঝতে পারছো? তো এই যে টপিকটা আছে, এটাও কিন্তু তোমার পরীক্ষায় আসছে অনেকবার, যে ড্রাই আইসের তোমার হচ্ছে গিয়া গলনাঙ্ক কত, ড্রাই আইসের গলনাঙ্ক কত, অর্থাৎ -56°C। আর এর নিচে থাকলে সে ড্রাই আইস হিসেবে আচরণ করবে, আর এর উপরে থাকলে সে ড্রাই আইস হিসেবে আর আচরণ করবে না। তো এই দুইটা তাপমাত্রা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক আর হচ্ছে গিয়ে তোমার ড্রাই আইসের গলনাঙ্ক। এছাড়া আরো একটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে তোমার এই যে সোডিয়াম ক্লোরাইড। তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম ক্লোরাইড লবণের গলনাঙ্ক। তো সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক আমরা সবাই মোটামুটি জানি যে 801°C, এবং এটাকে বলা হয় জাতীয় তাপমাত্রা। জাতীয় ফল যেমন কাঁঠাল, জাতীয় পাখি যেমন হচ্ছে গিয়ে দোয়েল, জাতীয় পশু যেমন টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক তেমনি জাতীয় তাপমাত্রা বা জাতীয় গলনাঙ্ক যদি বলা হয়, তাহলে জাতীয় গলনাঙ্ক হচ্ছে 801°C সোডিয়াম ক্লোরাইডের। ওকে, আচ্ছা, আশা করি এই তিনটাই মোটামুটি ইম্পর্টেন্ট, এর বাইরে আর কোনো কিছু আসে না। নাইট্রোজেন, ড্রাই আইস আর সোডিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা, তারপরে 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 4 নম্বর বলতে আসলে এটা অ্যাকচুয়ালি হবে 2 নম্বর। তো বজ্রপাতের বৃষ্টির সময় অতি উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন কোন অক্সাইড তৈরি হয়? নাইট্রোজেনের কোন অক্সাইড তৈরি হয়? আচ্ছা, খেয়াল করো, আমরা সবাই জানি যে বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন গ্যাস থাকে। কত পার্সেন্ট? 78% নাইট্রোজেন গ্যাস থাকে। আর অক্সিজেন গ্যাস থাকে কত পার্সেন্ট বলো তো বাচ্চারা? অক্সিজেন গ্যাস থাকে 20%। ওকে, তো যখন বৃষ্টির সময় বজ্রপাত হয়, মনে করো বজ্রপাত হয়, তো এই বজ্রপাত যখন হয়, তখন এর আশেপাশে যে বায়ু থাকে, মনে করো যে আশেপাশে যে বায়ুগুলো আছে, এই আশেপাশে বায়ুর তাপমাত্রা প্রায় চলে যায় 3000 থেকে 3500°C তাপমাত্রায় চলে যায়। এর বায়ুর আশেপাশে তাপমাত্রা কত হয়ে যায়? 3000 থেকে 3500°C তাপমাত্রায় চলে যায়। এবং আমরা সবাই জানি যে নাইট্রোজেন এবং অক্সিজেন
তোমার হচ্ছে গিয়ে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত তাপমাত্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? নাইট্রিক অক্সাইড। তাহলে অ্যান্সারটা কি হবে? নাইট্রিক অক্সাইড। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, আমি একটু নোট ওপেন করে নিই, দাঁড়াও টাইম দাও আমাকে নোটটা ওপেন করে দিতে। আচ্ছা, ফাবিয়া তুন্নুর ওয়ালাইকুম আসসালাম আপু, সজল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, স্নেহা ওয়ালাইকুম আসসালাম, সবগুলো প্রশ্নই করাবো, ঠিক আছে। রোকেয়া তাসনিম ওয়ালাইকুম আসসালাম, রাব্বি বোরহান আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাব্বি বোরহান স্যার। রাব্বি বোরহান ভাইয়া কিন্তু আমাদের ফিজিক্সের টিচার, এখন থেকে উনি ফিজিক্সের ক্লাস নেবে এবং উনি কিন্তু যথেষ্ট ভালো ফিজিক্স পড়ায় এবং আমি যতটুকু তাড়াহুড়ো করে পড়াই তার চেয়েও কিন্তু রাব্বি বোরহান ভাই অনেক ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তারপরে পড়ায়, ঠিক আছে। তো রাব্বি বোরহান ভাই এর আগেও অনেক ফিজিক্স পড়াইছে, তো আশা করি তোমরা যদি তার ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করো অনেক ভালো ফিজিক্স শিখতে পারবে, অ্যাটলিস্ট আমার চেয়ে। হ্যাঁ, আমার কেমিস্ট্রি ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ তোমরা আমার কাছ থেকে বেস্ট কেমিস্ট্রিটা শিখতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আমাদের নোট ওপেন হয়ে গেছে। ওকে, আচ্ছা তো এখন দেখো এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার সময় সে 5টা অক্সাইড উৎপন্ন করে। কি কি দেখো? NO2, তারপরে NO নাইট্রিক অক্সাইড, তারপর হচ্ছে তোমার N2O, তারপর হচ্ছে তোমার N2O3, তারপর হচ্ছে গিয়ে তোমার N2O5। এখন এগুলোর নাম কি দেখো? এটার নাম হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। প্রথম যেটা লিখলাম এটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। এটার আর একটা ভার্সন আছে, এটার আরেকটা ভার্সন হচ্ছে তোমার N2O4। এটা কি? N2O4। এখন দা কোশ্চেন ইজ হিয়ার যে ভাই তাহলে আমরা কোনটা লিখবো? NO2 লিখবো নাকি N2O4 লিখবো? NO2 লিখবো নাকি N2O4 লিখবো? আসলে একটা জিনিস শিখাই তোমাদেরকে, আমরা সবাই AlCl3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা জানি না? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা সবাই জানি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রকৃতিতে কি হিসাবে অবস্থান করে? ডাইমার হিসেবে অবস্থান করে। তোমরা সবাই জানো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রকৃতিতে ডাইমার হিসেবে অবস্থান করে। ডাইমার হিসেবে অবস্থান করলে সংকেতটা কেমন হয়? সংকেত হয় Al2Cl6, এটা হয় সংকেত। ঠিক তেমনি NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রকৃতিতে N2O4 হিসেবে অবস্থান করে, N2O4। এবং এটার বাংলা নাম কি? এটার বাংলা নাম হচ্ছে ডাই নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন কয়টা আছে? 2টা আছে, ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড। তাহলে যদি প্রশ্ন আসে যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ডাইমারের নাম কি, তখন অ্যান্সারটা কি হবে? N2O4 বা ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড, ঠিক আছে। এখন এখানে দেখো এই যে NO2 এটা হচ্ছে তোমার একটা বর্ণহীন গ্যাস। আমি খুব সম্ভবত যদি ভুল না করি তাহলে এটা একটা বর্ণহীন গ্যাস। ওকে, তো এই বর্ণহীন গ্যাসের তোমার হচ্ছে গিয়া যে জারণ মান নাইট্রোজেনের, সেই জারণ মান করা কত? +4। জারণ মান কত? +4। ওকে, খেয়াল করো। এবারে যে নাইট্রিক অক্সাইড আছে, এই নাইট্রিক অক্সাইডটা হচ্ছে গিয়ে তোমার অ্যাসিড বৃষ্টির সঙ্গে পড়ে, প্লাস হচ্ছে গিয়ে তোমার যখন বজ্রপাত হয়, আমাদের বরিশালের ভাষায় বলে এটা ঠাডা, মানে যখন ঠাডা পড়ে তখন এই নাইট্রিক অক্সাইড সৃষ্টি হয়। এখন এই নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে জারণ মান হচ্ছে +2। ঠিক তেমনি খেয়াল করো পরবর্তীতে আছে আমাদের কি? N2O। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডাই নাইট্রোজেন অক্সাইড। এই ডাই নাইট্রোজেন অক্সাইড, এখানে নাইট্রোজেনের জারণ মান +1। আচ্ছা, এবার দেখো এটা যেটা আছে সেটা হচ্ছে ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। কি বললাম? ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। এইখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে তোমার +3। আর পরে যেটা আছে N2O5, এটা হচ্ছে তোমার ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। এইখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে তোমার +5। এখানে নাইট্রোজেনের জারণ মান কত? +5। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের যদি প্রশ্নে আসে যে নাইট্রোজেনের জারণ মান কোনটি, নাইট্রোজেনের জারণ মান কোনটি, অনেকেই অ্যান্সার করি +3 +5, ঠিক আছে। অনেকেই অ্যান্সার করি কি? +3 +5। বাট এখন থেকে জেনে রাখবা যে নাইট্রোজেনের জারণ মান +1 হয়, +2 হয়, +3 হয়, +4 হয় এবং +5ও হয়। এবং এটা আমার কথা না, এটা আমাদের সবার প্রিয় হাজারি ও নাক স্যারের কথা। কথা বুঝতে পারছো? হাজারি এবং নাক স্যারের বইতে এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে নাইট্রোজেন 5টা জারণ মান দেখাইতে পারে। অনেক টিচার বলে থাকে যে নাইট্রোজেনের জারণ মান মাত্র 2টা, কি কি? +3 এবং +5। আবার অনেক টিচার এটা স্বীকারই করতে চায় না যে নাইট্রোজেনের জারণ মান +5ও হতে পারে, এটা অনেক টিচার স্বীকার করতে চায় না। বাট নাইট্রোজেনের জারণ মান কিন্তু +5 হয়। কোথায় হলো দেখো তো? এই যে ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড, এখানে কিন্তু নাইট্রোজেনের জারণ মান আমরা +5 পেয়ে গেছি। বুঝাইতে পারছি? ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? কারো কোনো কনফিউশন আছে থাকলে বলতে হবে। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? আই হোপ। আচ্ছা,
তারপরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা হচ্ছে তোমার যে সকল যৌগ প্রোটন দাতা ও প্রোটন গ্রহীতা হিসাবে আচরণ করে তাদেরকে কি বলে, আচ্ছা এদেরকে আমরা বলবো অ্যামফেটরিক যৌগ বা উভধর্মী যৌগ। এখন উভধর্মী মানেটা কি দেখো, যারা তোমার হচ্ছে গিয়া প্রোটন গ্রহণ করে, যারা শুধুমাত্র কি করে প্রোটন গ্রহণ করে, অর্থাৎ প্রোটনের প্রতি যাদের আকর্ষণ আছে, ফাইল মানে হচ্ছে আকর্ষণ, ফাইল মানে কি আকর্ষণ। ওই যে কলিকাতা হারবাল আছে না, কলিকাতা হারবাল থেকে এক সেট ফাইল খাবা, ঠিক আছে, কলিকাতা হারবালের একটা ফাইল খাবা, ফাইল খাইলে মনে করো যাদের গার্লফ্রেন্ড আসতেছে না তাদের গার্লফ্রেন্ড চলে আসবে, ঠিক আছে। ফাইল মানে কি আকর্ষণ, কথা বুঝতে পারছো? তাহলে প্রোটনকে যারা আকর্ষণ করে তাহলে সে নামটা কি হবে? প্রোটোফিলিক। পানিকে যারা আকর্ষণ করে তাহলে সে নামটা কি হবে? হাইড্রোফিলিক, কথা বুঝতে পারছো? হাইড্রোফিলিক। ওকে, তাহলে মাহিনকে যারা আকর্ষণ করে, মনে করো মাহিনকে যারা আকর্ষণ করে তাদের কি হবে? মাহিন ফিলিক, তাই না, বা মাহিফিলিক, তাই না? আচ্ছা, তো ঠিক তেমনি ভাবে যারা হচ্ছে কি তোমার প্রোটন দাতা অর্থাৎ প্রোটন উৎপন্ন করতেছে, প্রোটন কি করতেছে? উৎপাদন করতেছে। উৎপাদন ইংরেজি কি? জেনারেশন না, বা জেনারেট। উৎপাদন ইংরেজি হচ্ছে জেনারেট, কথা বলি, উৎপাদন ইংরেজি কি? জেনারেট। তাহলে দেখো, যারা প্রোটন উৎপন্ন করবে বা প্রোটন দান করবে তাদেরকে আমরা বলবো প্রোটোজেনিক, অর্থাৎ যারা প্রোটন দাতা তাদেরকে আমরা বলবো প্রোটোজেনিক। এখন প্রোটন দাতা কারা? প্রোটন দাতা হচ্ছে অ্যাসিড। কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, প্রোটন দাতা কারা? প্রোটন দাতা হচ্ছে অ্যাসিড। প্রোটন দাতা কারা? অ্যাসিড, তাই না? তাহলে আমরা বলতে পারি যে যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি প্রোটোজেনিক, মনে করো প্রশ্ন আসলো নিচের কোনটি প্রোটোজেনিক, এখন এইটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, মাথায় রাখবা যাহাই অ্যাসিড তাহাই প্রোটোজেনিক, যাহাই অ্যাসিড তাহাই প্রোটোজেনিক। এবার দেখো ডাইপ্রোটিক যৌগ, খুবই ইম্পর্টেন্ট এটা, ডাইপ্রোটিক যৌগ। ডাইপ্রোটিক মানে কি? দুটি প্রোটন আছে কার? যেমন দেখো H2SO4, এখানে হাইড্রোজেন আছে কয়টা? দেখো তো দুইটা আছে। তাহলে যদি প্রশ্ন করে যে নিচের কোনটি ডাইপ্রোটিক অ্যাসিড বা নিচের কোনটি ডাইপ্রোটিক যৌগ, তাহলে ম্যাক্সিমাম টাইমই অ্যান্সার হবে H2SO4। ওকে, তারপরে যদি তোমাকে বলা হয় মনোপ্রোটিক কি তোমাদের জানা আছে? মনো মানে কি? মনো মানে অনেকেই জানো, MONO, মনো মানে হচ্ছে তোমার সিঙ্গেল, মনো মানে সিঙ্গেল। যেমন স্টিল নাও আমি সিঙ্গেল, হ্যাঁ, স্টিল নাও আমি সিঙ্গেল, এই জন্য আমার নাম হচ্ছে মনোমাহিন, ঠিক আছে। যারা যারা সিঙ্গেল আছো তারা নামের শুরুতে মনো লাগাই নেবা, বুঝতে পারছো? আচ্ছা, মনো মানে সিঙ্গেল। তাহলে মনোপ্রোটিক মানে কি? একটা H+ আয়ন দান করবে, তাই না, একটা H+ আয়ন দান করবে। তাহলে দেখো তো HCl কয়টা H+ আয়ন দান করে? একটা H+ আয়ন দান করে, কথা বুঝতে পারছো? তাহলে HCl কে আমরা কি বলবো? মনোপ্রোটিক বলবো নিঃসন্দেহে। তারপরে ট্রাইপ্রোটিক, ট্রাই মানে কি? ব্যাপারটা বুঝতেই পারতেছো, ট্রাই মানে হচ্ছে তিন। তাহলে যারা তিনটা প্রোটন দান করবে তাদেরকে আমরা বলবো ট্রাইপ্রোটিক। ফর এক্সাম্পল H3PO4, এটা হচ্ছে ট্রাইপ্রোটিক। আচ্ছা, তাহলে H3PO2 এটা কি ট্রাইপ্রোটিক হবে? কথাটা বুঝো কিন্তু, এটা কি ট্রাইপ্রোটিক হবে? H3PO2। দ্য কোশ্চেন ইজ হিয়ার, আমি একটা কোশ্চেন করতেছি তোমাদেরকে, দ্রুত অ্যান্সার দেবা যে ভাই H3PO2 এটা কি ট্রাইপ্রোটিক হবে কি হবে না? এটা কি ট্রাইপ্রোটিক হবে কি হবে না? ট্রাইপ্রোটিক হবে কি হবে না? ওকে, মনোসজলকে আমরা পাইছি। আচ্ছা, তবু বলা হয় PCl5 গঠন করলেও NCl5 কেন গঠিত হয় না? আরে বাপরে, ওটা তো হচ্ছে কি তোমার সমযোজী যৌগের ক্ষেত্রে, ঠিক আছে, ওটা সমযোজী যৌগের ক্ষেত্রে। আর এখানে যখন এরা N2 মানে নাইট্রোজেন যখন +5 হয়ে যায় তখন সেটা আয়নিক যৌগের ভিতরে চলে যায়, বুঝছো? আচ্ছা, এই ব্যাপারটা একটু জটিল, ঠিক আছে, কেমিস্ট্রির বেশ কয়েকটা ব্যাপার আছে যেগুলো খুব জটিল, হ্যাঁ, কেমিস্ট্রি বেশ কয়েকটা টপিক আছে জটিল, যেগুলো তোমরা বুঝতে যাইবে না। যদি বুঝতে যাও তাহলে হারায় যাবা, যদি হারায় যাও তাহলে আর সেখান থেকে উঠতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে একটু উত্তর দাও যে H3PO2 আসলে কি হবে? মনোপ্রোটিক হবে নাকি ডাইপ্রোটিক হবে নাকি ট্রাইপ্রোটিক হবে নাকি টেট্রাপ্রোটিক হবে? কোনটা হবে? মনো নাকি ডাই নাকি ট্রাই নাকি টেট্রা? কি হবে? কি হবে বলো? মনো হবে নাকি ডাই হবে না ট্রাই হবে না টেট্রা হবে? কি হবে? কি হবে? দেখি তো কে উত্তর দিতে পারে সবার আগে। যে সবার আগে উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে একটি কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আকর্ষণীয় গায়ে ডলা সাবান। আচ্ছা, আজমাইন লিখছে ডাইপ্রোটিক, সুমাইয়া ইসলাম লিখছে ট্রাইপ্রোটিক, নামিরা কিনতে লিখছে ট্রাইপ্রোটিক, রোকেয়া তাসনিম ট্রাইপ্রোটিক, মেহেজাবিন খন্দকার লিখছে মনোপ্রোটিক। আচ্ছা, আর কেউ মনোপ্রোটিকে আছে, ডাই হবে। আচ্ছা, আজমাইন আবার কনফিউশন যে ডাই হবে কিনা। আচ্ছা, তো এখানে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় গায়ে দেওয়া সাবান পেল মেহেজাবিন খন্দকার। কংগ্রেচুলেশনস। দেখো
H3PO2 হচ্ছে একটা কাল নাগিন সাপ, ঠিক আছে, এটাকে আমরা কাল নাগিন বলবো। কেন কাল নাগিন বলবো? কারণ কাল নাগিন কি করে, কাল নাগিন মনে করো মেয়ে এসে যে এসে কোনো একটা পুরুষকে ভোলানোর পরে তাকে ছবল দেয়, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে এরকম যে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা হাইড্রোজেন আছে, বাট এ যখন বিয়োজিত হয় তখন সে কোনোভাবেই 3টা হাইড্রোজেন দান করতে পারে না। সে দান করতে পারে মানে অনলি একটা এবং বাকি থাকে যায়, ঠিক আছে। তাহলে H3PO2 বিয়োজিত হলে উৎপন্ন হয় H+ এবং H2PO2 মাইনাস। এখন দেখো সে দান করতেছে কয়টা? একটা। তাহলে এটাকে আমরা বলবো কি? মনোপ্রোটিক। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে H3PO2 কখনোই ট্রাইপ্রোটিক না, এটা দেখতে ট্রাইপ্রোটিক, ওই যে কালনাগিনের মতো দেখতে সুন্দর, কিন্তু পরে মারবে ছবল, কারণ উত্তর হয়ে যাবে ভুল, ঠিক আছে। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, গুড, ভেরি গুড, ওকে। এবার তার পরের প্রশ্ন আমরা চলে যাই। ও ভালো কথা, একটা অ্যামফিটোরিক যৌগের নাম বলে যাই। একটা অ্যামফিটোরিক মানে কি? যে প্রোটন দানও করতে পারে আবার প্রোটন গ্রহণও করতে পারে। তাহলে একটা অ্যামফিটোরিক যৌগের নাম বলে যাই আমরা, অ্যামফিটোরিক। ওকে, তার আগে তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমাদের জানা মতে একটা অ্যামফিটোরিক যৌগের নাম বলো। তারপরে আমি একটা বলতেছি। তোমাদের জানা মতে একটা অ্যামফিটোরিক বা উভধর্মী যৌগের নাম বলো। এবার আরেকটা ভালো কোশ্চেন মনে পড়ছে আমার, খুবই ভালো একটা কোশ্চেন মনে পড়ছে এবং তোমরা সবাই এখানে মারা খেয়ে যাবা এই প্রশ্নতে। হ্যাঁ, সেই প্রশ্নটা আমি বলবো, তার আগে তোমরা একটু একটা অ্যামফিটোরিক যৌগের উদাহরণ দাও কমেন্ট সেকশনে, খুবই দ্রুত। ওকে, আনিকা লিখছে H2O, ভেরি গুড আনিকা, সবাই H2O লিখবে, আমি জানতাম সবাই H2O লিখবে। আচ্ছা, নামিরা কিন্তু লিখছে Al2O3, না আপু এটা অ্যামফিটোরিক না, আমি জানতাম মারাটা খাবা। সোমাই ইসলাম বলছে AlCl3, না AlCl3 অ্যামফিটোরিক না। মরিয়ম লেখছে HSO4-, শাবাশ মরিয়ম, ভেরি গুড। স্নেহা লেখছে Al2O3, না ভাইয়া এটা না। আসো ব্যাপারটা ক্লিয়ার করি, ঠিক আছে, এখন উভধর্মী, একটা হচ্ছে উভধর্মী যৌগ। মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো, যদি এই টপিকটা মিস করো তাহলে কিন্তু জীবনে বিয়ে হবে না, কারণ যখন বিয়ে করতে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে তখনই পাত্রপক্ষ থেকে প্রশ্ন করা হবে যে মামুনি একটা উভধর্মী যৌগের নাম বলো তো, তখন তুমি বলে দেবা যে AlCl3 মারা খাবা, তুমি বলবা Al2O3 মারা খাবা, বাট তুমি যদি বলো H2O তাইলে বেঁচে যাবা, ঠিক আছে, তখন বিয়ে শাদী হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের কাছে দুইটা জিনিস আছে, কয়টা জিনিস আছে? দুইটা জিনিস। কি? একটা হচ্ছে উভধর্মী যৌগ আর একটা হচ্ছে তোমার উভধর্মী অক্সাইড। উভধর্মী যৌগ আর অক্সাইডের ভিতর অনেক পার্থক্য ভাই, যৌগটা কি দিক থেকে হিসাব নিকাশ করা হয়? প্রোটন আদান প্রদানের দিক থেকে হিসাব নিকাশ করা হয়। কি বললাম? যৌগটা কোন দিক থেকে হিসাব নিকাশ করা হয়? প্রোটন আদান প্রদানের দিক থেকে হিসাব নিকাশ করা হয়। আর উভধর্মী অক্সাইডটা কোন দিক থেকে হিসাব নিকাশ করা হয়? যে ক্ষার ধর্ম এবং এসিড ধর্ম দুইটাই যারা আছে সেটাকে আমরা বলবো উভধর্মী অক্সাইড। তো এই যে Al2O3 এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে প্রশ্নে যদি আসে, কথাটা ঠান্ডা মাথায় শোনো, প্রশ্নে যদি আসে নিচের কোনটি উভধর্মী অক্সাইড, এখন মনে করো তোমার কাছে আছে H2 অপশনে আছে, Al2O3 অপশনে আছে, তাহলে তখন সঠিক অ্যান্সার হবে Al2O3। প্রশ্নে যদি আসে নিচের কোনটি উভধর্মী যৌগ, তখন অ্যান্সার হবে H2O। তখন অ্যান্সার হবে কি? H2O। কারণ পানি হচ্ছে তোমার প্রোটন দান করতে পারে আবার প্রোটন গ্রহণও করতে পারে। পানি যদি প্রোটন দান করলে হয় H+ এবং OH-। আবার পানি কিন্তু একটা H+ গ্রহণ করে। পানি H+ গ্রহণ করে কি উৎপন্ন করে? H3O+, হাইড্রোনিয়াম আয়ন। ক্লিয়ার? তাহলে উভধর্মী অক্সাইড বেসিক্যালি হিসাব নিকাশ করা হয় যে ক্ষার এবং অ্যাসিড দুইটাই গঠন করতে পারে কিনা, আর উভধর্মী যৌগ হিসাব নিকাশ করা হয় প্রোটন দান করতে এবং গ্রহণ করতে পারতেছে কিনা। ক্লিয়ার? আর এই যে তোমরা অনেকে AlCl3 কথা বলতেছো, এই AlCl3 আসলে কি? এটা একটা লুচ্চা অ্যাসিড, মানে লুইস অ্যাসিড, ঠিক আছে, লুইস অ্যাসিড। ক্লিয়ার? এটা একটা লুইস অ্যাসিড, এটাকে কেউ আবার উভধর্মী বইলো না, ঠিক আছে, এটাকে কেউ উভধর্মী বইলো না। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ব্যাপারটা, কনফিউশনটা ক্লিয়ার করতে পারছি। ওকে, আচ্ছা, এবার তাহলে হচ্ছে গিয়া তোমরা মোটামুটি বুঝে ফেলছো। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্নে আমরা চলে যাই। দেখো তারপরে প্রশ্নে কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ভালো কথা, 102 কিলো প্যাসকেল চাপ, ওরে বাপ রে বাপ। ওকে, তারপরে বলছে কি এত চাপে 205 মিলিলিটার মিথেন গ্যাসের ভর কত? আচ্ছা, তো দেখো এই যে অধ্যায়টার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যেটা আমরা সবাই পারি, কম বেশি সবাই পারি, কারণ আমরা জানি যেখানে বয়েলের সূত্র আছে,
চার্লসের সূত্র আছে, তা বয়েল এবং চার্লসের সূত্র তো আমরা ফিজিক্সেও পড়ছি, তাহলে এখানেও আছে, তার মানে এই জিনিসটা আমরা খুব ভালো করে পারি। তো এখন এখানে আদর্শ গ্যাসও কিন্তু আছে, এবং আদর্শ গ্যাসের একটা সূত্র আমরা সবাই জানি, পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা খুবই সুন্দর একটা সূত্র। আচ্ছা, এখন আমি এই সূত্রটাকে একটু অন্যভাবে একটু পড়াবো। সূত্রটা আমরা এভাবে মনে রাখবো, সূত্রটা আমরা এই যে এভাবে মনে রাখবো, একটু লিখে দাঁড়াও। সূত্রটা হচ্ছে এভাবে মনে রাখবো যে পিভি ইকুয়াল টু জেড এনআরটি। পিভি ইকুয়াল টু জেড এনআরটি। ওকে, এখন এইখানে কাহিনী হচ্ছে, এখানে যে জেড যেটা আছে, জেড, এই জেডটাকে বলা হয় তোমার সংকোচনশীলতার গুণাঙ্ক বা প্রেষণ গুণাঙ্ক। কি বললাম? প্রেষণ গুণাঙ্ক। কারণ তোমরা সবাই জানো গ্যাসকে চাপ দেওয়া যায়, যে গ্যাস তাকে আমরা কি করতে পারি? চাপ দিতে পারি। ঠিক আছে, যেমন মনে করো যে সারাদিন আমি চাপ নেই, কারণ আমি একটা গ্যাসীয় পদার্থ, ঠিক তেমনি যখন গ্যাসকে তুমি প্রেসার দিতে পারবা, চাপ দিতে পারবা, চাপ দিয়ে তাকে তরলে পরিণত করতে পারবা। তো সেটা হোক আদর্শ গ্যাস বা হোক সেটা বাস্তব গ্যাস, গ্যাস হলেই সেটাকে কি করা যায়? চাপ দেওয়া যায়। এখন এই প্রেষণ গুণাঙ্ক জেড ইকুয়াল টু যদি 1 হয়, জেড ইকুয়াল টু 1 হলে তখন সেটা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস হিসেবে আচরণ করবে। কথা বুঝতে পারছো? তাহলে আদর্শ গ্যাসের প্রেষণ গুণাঙ্ক কত? জেড ইকুয়াল টু 1। কি হবে? জেড ইকুয়াল টু 1। আচ্ছা, আর যদি জেড ইজ নট ইকুয়াল 1 হয়, অর্থাৎ জেড এর মান যদি 1 এর চেয়ে ছোট অথবা বড় হয়, তখন সেটা হবে তোমার কি গ্যাস? সরাসরি বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস বলতে কোন গ্যাস? বাস্তব গ্যাস বলতে তুমি যে গ্যাসের নাম উচ্চারণ করতে পারো মুখে, সেই গ্যাসটাই বাস্তব গ্যাস। আর তুমি যে গ্যাসের নাম মাথার ভিতরেও আনতে পারো না, সেই গ্যাসটা হচ্ছে আইডিয়াল বা আদর্শ গ্যাস। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় একটা আইডিয়াল গ্যাসের নাম বলো বা আদর্শ গ্যাসের নাম বলো, তুমি কিন্তু বলতে পারবা না, কারণ আদর্শ গ্যাস বলতে কোনো কিছু এই পৃথিবীতে এক্সিস্ট করে না। ওকে, আচ্ছা, এখন এই যে বাস্তব গ্যাস ভাই, এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড এর মান 1 এর চেয়ে বড় অথবা ছোট হবে। এখন মাথায় রাখবা যে হাইড্রোজেন এবং হিলিয়াম, এই খেয়াল করো কিন্তু বাচ্চারা, ভালো করে খেয়াল করো, মনোযোগ কোন দিকে আমি তো বুঝতেছি না। এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম, হাইড্রোজেন এবং হিলিয়াম এরা অনেক হালকা, এর মনে রাখবা এদের ক্ষেত্রে জেড এর মানটা অনেক বেশি, মানে 1 এর চেয়ে বেশি। বাট এছাড়া যে অ্যামোনিয়া আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার নাইট্রিক অক্সাইড আছে, তারপরে সালফার ডাই অক্সাইড আছে, তারপরে মিথেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে, যে গ্যাসগুলো আছে এদের ক্ষেত্রে জেড এর মান 1 এর চেয়ে কম। বুঝতে পারছো? এদের ক্ষেত্রে জেড এর মান কি 1 এর চেয়ে কম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড এর মান 1 এর চেয়ে বেশি কার কার ক্ষেত্রে? হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে। বাট অ্যামোনিয়া, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, CH4N2 এদের ক্ষেত্রে জেড এর মান 1 এর চেয়ে কম। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই জিনিসটাকে আমরা একটু উল্টা পাল্টা করি। পিভি ইকুয়াল টু এনআরটি, এখন এখানে এন দ্বারা কি বুঝাইছে? এন দ্বারা বুঝাইছে মোল সংখ্যা। আর আর, এই আর এর গুরুত্ব অপরিসীম। আর এর যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো ক্লাস শেষে সরাসরি মুখস্থ করে নেবা। আমি জানি যে তোমাদের সবার মুখস্থ আছে, তারপরও বলবো ভাই আর একবার দেখে নিও। ঠিক আছে, বিশেষ করে এই যে এককগুলো আছে, এককগুলো আর একবার দেখে নিবা। ঠিক আছে, জুল একক, তারপর হচ্ছে তোমার ক্যালোরি একক, তারপর হচ্ছে গিয়ে তোমার লিটার অ্যাটমসফিয়ার একক। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার আরো যে 4টা ভ্যালু দেওয়া আছে বইতে, টোটাল 4টা যে ভ্যালু দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখে নিবা। তার সঙ্গে তোমরা হচ্ছে বোল্টজম্যান যে ধ্রুবকটা আছে, বোল্টজম্যান ধ্রুবকটা একটু দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা, তো দেখো পি এর মতো থাকলো ভি, ভি এর মতো থাকলো এন, এনটাকে আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম, কারণ মূল সংখ্যা সমান সমান ডাব্লিউ বাই এম আর টি। আচ্ছা, এখন পি এর মতো আছে। আচ্ছা, এমটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, ভালো কথা নিয়ে আসলাম, আর ভিটাকে আমরা এই সাইডে নিয়ে গেলাম, তাহলে ভিটা নিচে চলে আসবে। আচ্ছা, এখন তোমরা সবাই জানো যে ভর বাই আয়তন ইকুয়াল টু ঘনত্ব। ভর বাই আয়তন ইকুয়াল টু কি? ঘনত্ব। তাহলে এটাকে আমরা লিখতে পারি পিএম ইকুয়াল টু ডিআরটি। এটাকে আমি মনে রাখতে পারতাম এভাবে, মনে রাখতাম এভাবে যে প্রাইম মিনিস্টার ডার্টি। কিভাবে মনে রাখতাম? প্রাইম মিনিস্টার ডার্টি। যাই হোক, আমাদের প্রাইম মিনিস্টার অনেক ভালো মানুষ, ঠিক আছে, ওনাকে ডার্টি বলার কোনো সুযোগ নাই। আর কেউ যদি ডার্টি বলেও থাকো, এটাই পর্যন্ত সীমাবদ্ধতা রাখো। ঠিক আছে, নইলে বাসায় কিন্তু র্যাব আসবে। দেখো, পি ফর প্রাইম, এম ফর মিনিস্টার, ডিআরটি, ডার্টি। ওকে, নট ডার্টি পিকচার। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো যে আমাদের কাছে সূত্র তাহলে কি কি হলো? পিভি ইকুয়াল টু এনআরটি, এটাকে আমরা ভাঙায় এভাবে আনতে পারি। তো যখন আমরা এভাবে নিয়ে আসবো, দেখো এখান থেকে আমরা ভর বের করতে পারি, আণবিক ভর বের করতে পারি, প্রদত্ত ভর বের করতে পারি। ঠিক আছে, আর এখানে যখন ঘনত্ব দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা এই ঘনত্ব থেকে আমরা ভর বের করতে পারবো, বা ভর থেকে আমরা ঘনত্ব বের করতে পারবো। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো এখন আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে বলছে যে তোমার হচ্ছে গিয়া কি কি দেওয়া আছে। দেখো তো, তাপমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে,
চাপ দেওয়া আছে, তাহলে আমাদেরকে ভর বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তাহলে এখান থেকে আমরা কি এমটা বের করতে পারবো না? খুবই সিম্পল, এম ইকুয়াল টু ডাব্লিউ আর টি বাই পিভি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তো এই সূত্রে অ্যাপ্লাই করবে, এই সূত্রে অ্যাপ্লাই করে এই ম্যাথটা করে ফেলবে। এখন কথা হচ্ছে ভাই আমার কাছে তো ক্যালকুলেটর নাই, তাহলে ক্যালকুলেটর স্যার আমরা কেমনে করি? তো আমি একটা কথা বলবো, যদি দেখো যে এরকম টাইপের ম্যাথ চলে আসছে আর তোমার কাছে ক্যালকুলেটর নাই, তখন বাঁচার জন্য একটা উপায়, স্কিপ করবা এই টাইপের প্রশ্ন, স্কিপ করবা, কারণ পরে আরো সহজ প্রশ্ন আছে। মনে করো এটা তোমার কেমিস্ট্রির 5 নম্বর প্রশ্ন হইলো, তুমি এটা স্কিপ করো, স্কিপ করার পরে তুমি নিচের প্রশ্নে যাও। তুমি পরীক্ষা যখন শেষ হবে, শেষ হওয়ার পরে তোমার হাতে যদি সময় থাকে তখন তুমি এই টাইপের প্রশ্ন সমাধান করতে যাও, কিন্তু এই টাইপের প্রশ্ন আগেই কেউ সমাধান করতে যাবা না। আমি আবারও বলছি, এরকম বড় ক্যালকুলেটর ছাড়া যে ম্যাথগুলো করা যায় না, সেই ম্যাথ যদি পরীক্ষায় আসে, সেই ম্যাথ তুমি পারলেও, সূত্র জানলেও কখনোই আগে সলভ করতে যাবা না, কখনোই আগে সলভ করতে যাবা না। আগে যেগুলো পারো সেগুলো দাগানোর পরে তুমি এটা সলভ করবা। বুঝতে পারছো? ক্লিয়ার ব্যাপারটা? ব্যাপারটা ক্লিয়ার? লুইস অ্যাসিডের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, তাই তো? আচ্ছা আচ্ছা, লুইস অ্যাসিডের কনসেপ্ট ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটিকে রাজ অম্ল বলা হয়? নিচের কোনটিকে রাজ অম্ল বলা হয়? ভাই এটা আমরা সবাই জানি, কোনো কনফিউশন নাই, যে HNO3 1 মোল, তার সঙ্গে লাগবে 3 মোল HCl, 3 মোল HCl। যদি কেউ ভুলে যাও যে আমাদের এখানে 3 মোল HCl লাগতেছে না, কয় মোল HCl লাগতেছে, দেখো হাইড্রোজেন একটা, ক্লোরিন মানে C একটা, L একটা, মানে HCl কয়টা অক্ষর? 3টা অক্ষর। তাহলে HCl লাগবে কয় মোল? 3 মোল। বাস এভাবে মনে রাখবা। তাহলে 1 মোল HNO3, 3 মোল HCl। এবার অনেক সময় অনুপাতও দেওয়া, অনুপাত আসে যে রাজ অম্লের অনুপাত কত, 1 মোল HNO3 আর 3 মোল HCl। আচ্ছা, তো এটা হচ্ছে রাজ অম্ল। এখন আমাকে একটু কেউ উত্তর দাও যে ভাই অ্যাকুয়া রেজিয়া, অ্যাকুয়া রেজিয়া এর সংকেতটা কি? অ্যাকুয়া রেজিয়া কি জিনিস? অ্যাকুয়া রেজিয়া কি জিনিস? দেখি কে পারে। অ্যাকুয়া রেজিয়া কি জিনিস? অ্যাকুয়া রেজিয়া কি জিনিস বলতে পারলে তার জন্য রয়েছে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটি গায়ে ডলা সাবান, নইলে কাপড় ধোয়া সাবান, যেটা তোমার দরকার। অ্যাকুয়া রেজিয়া কি জিনিস? ওকে, ভেরি গুড। এটাকেই কি বলা হয়? অ্যাকুয়া রেজিয়া বলা হয়। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা, অ্যামফিটোরিক নয় কোনটি? অ্যামফিটোরিক মানে কি? উভধর্মী। উভধর্মী যৌগ নয় কোনটি? উভধর্মী, ঠিক আছে, উভধর্মী যৌগ নয় কোনটি? আচ্ছা, তো দেখো H2O উভধর্মী, ঠিক আছে, H2O কি একটা উভধর্মী। আবার NH3 অ্যামোনিয়াও কিন্তু উভধর্মী, কারণ একে যদি খুব বেশি চাপ প্রয়োগ করো, মানে চাপ এবং তাপ প্রয়োগ করো, তখন সে H+ আয়ন ত্যাগ করবে। কি ত্যাগ করবে? H+ আয়ন ত্যাগ করবে। আবার স্বাভাবিকভাবেই NH3 H+ আয়ন গ্রহণ করবে। NH3 যদি H+ আয়ন গ্রহণ করে তখন উৎপন্ন করে কি? NH4+। তাহলে অ্যামোনিয়া একটা উভধর্মী যৌগ, পানি একটা উভধর্মী যৌগ, ঠিক আছে। এবার বাকি রইল সালফার ডাই অক্সাইড এবং অ্যামিনো অ্যাসিড। এখন তুমি কনফিউজড যে ভাই এইখান থেকে কোনটাকে বাদ দিব, সালফার ডাই অক্সাইডকে বাদ দিব নাকি অ্যামিনো অ্যাসিডকে বাদ দিব? আচ্ছা, তো তোমার কাছে সন্দেহ হচ্ছে সালফার ডাই অক্সাইড না অ্যামিনো অ্যাসিড, সালফার ডাই অক্সাইড অ্যামিনো অ্যাসিড। তো দেখো এই অ্যামিনো অ্যাসিড এটাও একটা উভধর্মী যৌগ, অ্যামিনো অ্যাসিড এটাও একটা কি? উভধর্মী যৌগ। কিভাবে অ্যামিনো অ্যাসিড উভধর্মী যৌগ হয় দেখো একটু বুঝাই। একটা অ্যামিনো অ্যাসিড আমরা লিখি, একটা অ্যামিনো অ্যাসিড মানে হচ্ছে একটা কার্বন, কথাটা বুঝো কিন্তু। অ্যামিনো অ্যাসিড মানে কি? অ্যামিনো অ্যাসিড মানে হচ্ছে কার্বন, কার্বনের সঙ্গে হচ্ছে গিয়ে তোমার একটা থাকবে NH2 আর একটা থাকবে COOH। কার্বনের টোটাল 4টা হাত, 4টা হাতের ভিতরে একটা থাকবে NH2, একটা থাকবে COOH। বাকি দুইটাতে মনে করো এখানে আছে একটা অ্যালকাইল মূলক, এখানে আছে একটা অ্যালকাইল মূলক, ঠিক আছে। এটার নাম হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সংকেত। এটা হচ্ছে কি? অ্যামিনো অ্যাসিডের সংকেত। এখন দেখো এই যে NH2, এই যে নাইট্রোজেন আছে না, নাইট্রোজেনে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই নাইট্রোজেনের কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে চাইলে এ কি একটা H+ কে গ্রহণ করতে পারে, তাহলে চাইলে এ কিন্তু একটা H+ কে গ্রহণ করতে পারে। তোমরা সবাই জানো যে নাইট্রোজেন যার
নাইট্রোজেন তার মুক্ত জলীয় ইলেকট্রন দ্বারা H+ গ্রহণ করতে পারে। আবার খেয়াল করো এখানে কি আছে, COOH আছে না, COOH আছে। এখন COOH টা কি একটা অ্যাসিড মূলক। এখন অ্যাসিডের কাজটা কি H+ আয়ন ত্যাগ করা, তাহলে এখান থেকে একটা কি হয় H+ আয়ন ত্যাগ হইতে পারে এবং এটা খুবই স্বাভাবিক জিনিস, খুবই স্বাভাবিক জিনিস। তাহলে দেখো একদিকে নাইট্রোজেন তোমার হচ্ছে H+ গ্রহণ করতেছে, অন্যদিকে COOH থেকে H+ ত্যাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা কি করতেছে, প্রোটন এবং ইলেকট্রন দুইটা, সরি প্রোটন ত্যাগও করতেছে, প্রোটন গ্রহণও করতেছে। তাহলে এটাকে আমরা নিশ্চয়ই চোখ বুঝে উভধর্মী যৌগ বলতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন মনে রাখবা যে এই অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এই অ্যামিনো অ্যাসিড এটা এত খারাপ যে এইটা তোমার মাইনাস হয় প্লাস, মাইনাস প্লাস দুইটা একত্রে হইতে পারে। অ্যামিনো অ্যাসিড মাইনাস প্লাস দুইটা একত্রে হতে পারে, কথাটা বুঝো কিন্তু অ্যামিনো অ্যাসিড মাইনাস প্লাস দুইটাই হয়, মানে একত্রে। তোমরা দেখবা যে মনে করো সালফেট আয়ন দেখি শুধু মাইনাস, অ্যামোনিয়াম আয়ন শুধুমাত্র প্লাস, যেটা প্লাস হবে ওটা প্লাসই হয়, যেটা মাইনাস হয় ওটা মাইনাসই হয়। বাট এই যে যৌগটা দেখতে পাচ্ছ বা এই যে আয়নটা দেখতে পাচ্ছ, এরা একই সঙ্গে মাইনাসও হতে পারে, একই সঙ্গে প্লাসও হতে পারে, অর্থাৎ দুইটা অবস্থায় একসঙ্গে থাকতে পারে। তখন এটাকে বলা হয় জুইটার আয়ন। তখন এটাকে বলা হয় কি, জুইটার আয়ন। মানে অর্থাৎ যে আয়নে প্লাস মাইনাস একই সঙ্গে বসবাস করে, যে আয়নে প্লাস মাইনাস একই সঙ্গে বসবাস করে সেটাকে বলা হয় কি, জুইটার আয়ন। মনে করো সিম্পল ভাবে আমরা সানি লিওনকে দ্বারা এটা বুঝতে পারি। ঠিক আছে, সানি লিওন, ঠিক আছে, একই দিকে সে হচ্ছে গিয়া খুবই ভালো অভিনেত্রী, অন্যদিকে সে আরো ভালো অভিনেত্রী। কোন দিকে এটা ছেলেরা বুঝতে পারছো, মেয়েরা না বুঝলেও, ঠিক আছে। সানি লিওন দুই দিক থেকেই খুব ভালো অভিনেত্রী, অর্থাৎ তার প্লাস সাইডও আছে, তার মাইনাস সাইডও আছে, ঠিক আছে। তাহলে সানি লিওন একটা জুইটার আয়ন, এন্ড উই শুড রেসপেক্ট সানি লিওন, কারণ সে জুইটার আয়ন। সবাই জুইটার আয়ন হতে পারে না। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? বুঝাতে পারছি? তাহলে জুইটার আয়নের সংকেত কি মনে থাকবে, বা জুইটার আয়ন কাকে বলে যদি প্রশ্ন আসে, পারবা না? জুইটার আয়ন কি জিনিস? জুইটার আয়ন হচ্ছে তোমার যাদের প্লাস এবং মাইনাস দুই অবস্থায় একই সঙ্গে থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে কোনটি সঠিক, ভাই কোনটি সঠিক? গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের ঘনত্বের কি? তো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ভরের, মানে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ অ্যান্সারটা কি হবে? বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে সেটা ঘনত্ব থাকুক বা তোমার আণবিক ভর থাকুক, যেইটাই থাকুক না কেন, আমার অ্যান্সারটা কি হবে? বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, এরপরের প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটি গ্যাসের সমন্বয় সূত্র? গ্যাসের সমন্বয় সূত্র কে দিছে বলতে পারো? গ্যাসের সমন্বয় সূত্র কার? বিজ্ঞানী বয়েল এবং চার্লস, এই দুইজনের যে সূত্রের যে সমন্বয়, এটা কি আমরা বলি গ্যাসের সমন্বয় সূত্র। তো গ্যাসের সমন্বয় সূত্রের আকারটা এরকম যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা হচ্ছে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। কথা বোঝো, চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। আচ্ছা, আর খেয়াল করো যে অ্যাভোগাড্রো, বয়েল এবং চার্লস এই তিনজনের যে সূত্র দিয়েছে, এই তিনজনের সূত্র মিলে যে সূত্রটা আসছে সেটা হচ্ছে তোমার PV ইকুয়াল টু nRT। এটা হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র, মানে শুধুমাত্র গ্যাসের সমন্বয় সূত্র, গ্যাসের সমন্বয় সূত্র। আর যদি বলতো যে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র কোনটা, তাহলে অ্যান্সার হতো এইটা, যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। আর তোমার হচ্ছে গিয়া অ্যাভোগাড্রো, বয়েল, চার্লসের সমন্বয় সূত্র হচ্ছে PV ইকুয়াল টু nRT। ক্লিয়ারলি বুঝাইতে পারছি ব্যাপারটা? আই হোপ ক্লিয়ারলি বুঝাইতে পারছি। শামসুজ্জোহা ভাই ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম শামসুজ্জোহা ভাই, খুবই ওয়ালাইকুম আসসালাম। ওকে, এরপরের প্রশ্ন বলছে কি কোনটি লুচ্চা অ্যাসিড, কোনটি লুইস অ্যাসিড, এক্সট্রিমলি সরি, কোনটি লুইস অ্যাসিড। আচ্ছা,
আমাদের শামসুজ্জোহা ভাইয়ের না থাক বলবো না তোমরা তো। আচ্ছা দেখো কোনটি লুইস অ্যাসিড, কোনটা লুইস অ্যাসিড। এখন এই লুচ্চা অ্যাসিড বা লুইস অ্যাসিডের ব্যাপারটা কি, এটা একজন একটু কমেন্ট করছিল, সেইটা এখন একটু বুঝাই। তো এই যে লুইস অ্যাসিডের ব্যাপারটা হচ্ছে এরকম, লুইস অ্যাসিডের ব্যাপারটা হচ্ছে এরকম যে যারা অ্যাসিড হবে তারা শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। তাহলে যে সকল অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে, কথাটা বুঝো, যে সকল অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো, লুইস অ্যাসিড, যে সকল অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে। আর লুইস ক্ষার বা লুইস বেস হচ্ছে তোমার ইলেকট্রন দান করে। তাহলে যারা ইলেকট্রন দান করে তাদেরকে আমরা কি বলবো, লুইস ক্ষার। ফর এক্সাম্পল NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মুক্ত যে ইলেকট্রন আছে সেটা অ্যামোনিয়া দান করে দেয়, এই জন্য অ্যামোনিয়া হচ্ছে তোমার লুইস ক্ষার। আর AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যেটা আছে, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। কিভাবে ইলেকট্রন গ্রহণ করে দেখো, অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তুমি লাস্টে পাবা 3s2 3p1, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে আছে কয়টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন। তার সঙ্গে ক্লোরিন যুক্ত হচ্ছে কয়টা, 3টা ক্লোরিন। এখন একটা ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করে, তাহলে 3টা ক্লোরিন কয়টা ইলেকট্রন শেয়ার করবে, 3টা। তাহলে দেখো তো এইখানে ক্লোরিন আছে 3টা, এরা অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন শেয়ার করতেছে। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে টোটাল 3 আর 3 6টা ইলেকট্রন হচ্ছে। এখন একটা যৌগ যখন গঠিত হয় তখন সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 8টা, বাট অ্যালুমিনিয়ামের কক্ষপথে আছে কয়টা, 6টা। তার মানে চাইলে সে আরো 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে AlCl3 ইলেকট্রনকে কাছে টেনে নিচ্ছে, এই জন্য এটাকে আমরা কি বলবো, লুইস অ্যাসিড বলবো। এখন এই জিনিসটা এখনো অনেকে বোঝো নাই যে ভাই এইখানে 6টা ইলেকট্রন কিভাবে থাকে আমি বুঝতেছি না, পাইতে পারছি না গো। ওকে মানে বুঝাই দিচ্ছি, দেখো অ্যালুমিনিয়াম সর্বশেষ কক্ষপথ, ইলেকট্রন বিন্যাস করে লাস্টে পাবো 3s2 3p1, তাহলে 2টা আছে 1 2 3। ওকে, এর সঙ্গে ক্লোরিন যুক্ত হচ্ছে কয়টা, 3টা ক্লোরিন যুক্ত হচ্ছে না, এর সঙ্গে ক্লোরিন যুক্ত হচ্ছে কয়টা, মানে AlCl3, তাহলে ক্লোরিন যুক্ত হচ্ছে 3টা। ওকে, তাহলে এই একটা ক্লোরিন যুক্ত হয়েছে। এখন একটা ক্লোরিন যখন যুক্ত হয় তখন একটা ইলেকট্রন শেয়ার করে, এই হচ্ছে ক্লোরিন ইলেকট্রন। এখানে ক্লোরিন আরো একটা ইলেকট্রন শেয়ার করতেছে, এই যে ক্লোরিন আরো একটা ইলেকট্রন, এখানে ক্লোরিন আরো একটা ইলেকট্রন শেয়ার করতেছে। ওকে, তাহলে দেখো তো এখন অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে টোটাল কয়টা ইলেকট্রন পাচ্ছ, 3 দুগুণে 6, 6টা, বাট থাকতে পারে কয়টা, 8টা থাকতে পারে। ঠিক সেম ভাবে BF3, তারপর হচ্ছে গিয়ে তোমার FeCl2, SO2, সালফার ডাইঅক্সাইড, এগুলো সব হচ্ছে গিয়ে তোমার কি, লুইস অ্যাসিড। ওকে, এগুলো সব হচ্ছে তোমার লুইস অ্যাসিড। ক্লিয়ার, এগুলো সব লুইস অ্যাসিড। ছেলেরা কি লুইস ক্ষার? হ্যাঁ অবশ্যই ছেলেরা লুইস ক্ষার, ছেলেরা অবশ্যই লুইস ক্ষার। বিশেষ করে যারা আমার অফলাইনে ক্লাসগুলো করিস তারা সবাই ভালো করে জানিস যে ছেলেরা লুইস ক্ষার। কেন ছেলেদেরকে আমি ক্ষার বলে, দেখ ধর ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের আজমাইন যে ছেলেটা আছে, আজমাইন তার মনে কর যে গার্লফ্রেন্ডের নাম হচ্ছে গিয়া ধর যে মিয়া খলিফা। আজমাইন এবং মিয়া খলিফা, মিয়া দা গ্রেট খলিফা, ঠিক আছে, আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী। তো এই যে মিয়া খলিফা, এরা মনে করো যে ডেটিং এ গেছে, আই মিন একটা রেস্টুরেন্টে খাইতে গেছে, এদের ভিতর প্রচন্ড ভালোবাসা। এখন রেস্টুরেন্টে যখন খাইতে গেছে মনে করো বিল হইল 300 টাকা। এখন মিয়া খলিফা বলবে কি, নো আই হ্যাভ নো মানি, প্লিজ গিভ, এটা তুমি শোধ করো। হ্যাঁ, তখন আজমাইন কিন্তু নিজের পকেট থেকে 300 টাকা শোধ করবে। মিয়া খলিফা যদি বলে যে না তুমি আমার পকেটে টাকা নাই, যদি মিয়া খলিফা নাও বলতো যে না টাকাটা তুমি দাও, তারপরও কিন্তু আজমাইন ছেলেটা 300 টাকাই পে করতো, কারণ আজমাইন একটা ছেলে, ঠিক আছে, হি ইজ এ ছেলে। ছেলেটা একটু মনে করো যে উড়ায় টাকা পয়সা, ঠিক আছে, দানশীল, ছেলেরা দানশীল। এখন দেখো লুইস ক্ষার বা লুইস বেইজ কি করে, দান করে। কি দান করে, ইলেকট্রন দান করে। তাহলে এটা ছেলেদের বৈশিষ্ট্য, তাহলে মানে ছেলেরা হচ্ছে তোমার লুইস ক্ষার। কিন্তু দেখো লুইস অ্যাসিড এরা কি করে, গ্রহণ করে। কি গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। এই যে মিয়া খলিফা খাইলো কিন্তু টাকা দিল না, মানে খাওয়াটা মানে খাবারটা গ্রহণ করলো, তাই লুইস অ্যাসিড হচ্ছে। মিয়া খলিফা হচ্ছে
লুইস অ্যাসিড, ঠিক আছে, মিয়া খলিফা। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি কোনো কনফিউশন নাই এখানে, ঠিক আছে। ও আল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ফারহান হোসেন আজমাইন, এটা আবার নাকি মেরিনা। আজকালকে ফেসবুকে জেন্ডার চেনাটাও খুব মুশকিল। আল্লাহ আমাকে মাফ করো, মানে শেষমেশ আমি একটা মেয়ের সঙ্গে মিয়া খলিফার ডেটিং এ পাঠাই দিলাম, মেয়ে আর মেয়ে ডেটিং হয়ে গেল শেষমেশ। ছি 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 ছি। তারপরে দেখো 2 নম্বরে এই যে ট্যানারি শিল্পের বর্জ্যে থাকা ক্ষতিকর উপাদান কোনটি? এটা একদম সিম্পল একটা জিনিস। ট্যানারি শিল্পে হচ্ছে গিয়ে তোমার ক্রোমিয়াম সালফেট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ক্রোমিয়াম সালফেট, Cr2SO4(3), ক্রোমিয়াম সালফেট, এটা ট্যানারি শিল্পে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখান থেকে ক্রোমিয়াম যে ধাতুটা আছে, এটা একটা ভারী ধাতু, ক্রোমিয়াম ধাতু। এই ক্রোমিয়াম ধাতুটা হচ্ছে গিয়ে তোমার আমাদের বর্জ্যের সঙ্গে মিশে যায়, কথা বুঝতে পারছো? মিশে গেলে এই ক্রোমিয়াম পরবর্তীতে ক্ষতি করে, বুঝতে পারছো? যেমন আর্সেনিক, আর্সেনিকের কারণে কোন রোগ হয়? এই বাচ্চারা মেডিকেল কোচিং করে আসছো অনেকে, এখানে বলো আর্সেনিকের কারণে কোন রোগ হয়? না না, মেয়েরা আসলেই সেরা। হ্যাঁ, মেয়েরা সেরা। এই পৃথিবীতে যত কিছু ভালো হয়েছে তা সব কিছুর পিছনে পুরুষ দায়ী, ঠিক আছে, সরি নারী দায়ী, পুরুষ না, নারী দায়ী। আবার এখানে নারীদের সংখ্যা বেশি। আমি যদি এখন নারীদের বিপক্ষে কথা বলি তাহলে সবাই আমার বিপক্ষে চলে যাবে, তো নারীদের বিপক্ষে কোনো কথা বলা যাবে না। আচ্ছা, এই যে সজল গলগণ্ড রোগী, এই সজল পরে কোথায়? রাজশাহী কলেজে পড়ছো না? রাজশাহী কলেজ থেকে পড়ছো বলে গলগণ্ড হয়েছে। রাজশাহী কলেজ তো ভালো কলেজ, তোর গলগণ্ড কেন হবে? এই যে আর্সেনিক, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আর্সেনিক পাওয়া যায়? চাপাই, পাশের জেলা, রাজশাহীর পাশের জেলা চাপাই। চাপাইতে আর্সেনিকের পরিমাণ সবচেয়ে বেশি, চাপাইয়ের নলকূপের পানিতে আর্সেনিকের পরিমাণ সবচেয়ে বেশি। এবং এই আর্সেনিকের ফলে একটা রোগ হয়, সেটা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, ঠিক আছে। আর ডিজিজটা লিখলাম না, মানে হাত পায়ে কালো কালো দাগ পড়ে যায়, হাতের তলা কালো, মানে পায়ের তলাতে কালো কালো গোটা গোটা দাগ পড়ে। আর একটা হচ্ছে তোমার ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারে প্রচুর পরিমাণে ফ্যাট জমে যায়, কথা বুঝতে পারছো? তাহলে আর্সেনিকের কারণে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ বা ফ্যাটি লিভার রোগটা হয়, দুইটাই হয় আর কি। তারপরে দেখো এখানে আরো একটা আছে, সেটা হচ্ছে তোমার লেড, পিবি, লেডের কারণে দাঁতের মাড়ি নীল হয়ে যায়। কি বললাম? লেডের কারণে দাঁতের মাড়ি কি হয়ে যায়? নীল হয়ে যায়। ভালো করে মনে রাখবা। শিশুদের যে আইকিউ হ্রাস পায় লেডের কারণে, শিশুদের আইকিউ হ্রাস পায় লেডের কারণে। আচ্ছা, এবার একটা কাহিনী বলি তোমাদেরকে। তোমরা কেউ কি তেলের নাম শুনছো? এবং এই জিনিসটা কিন্তু কোভিড স্যারের বইতে আছে, এই জিনিসটা আছে। তেল, ওকে। এখন তোমরা বলতে পারো যে ভাই তেল জিনিসটা কি? দেখো, তেলটাকে তেলের সঙ্গে মিশানো হয়। তেল কার সঙ্গে মিশানো হয়? তেল। কোন তেল? জ্বালানি তেল, ওকে। মনে করো তোমার কাছে একদম 100% পিওর পেট্রোল আছে বা ডিজেল আছে, ঠিক আছে। 100% পেট্রোল বা ডিজেল আছে। এগুলো তুমি যদি সরাসরি ইঞ্জিনে দাও, ইঞ্জিনে দিলে ইঞ্জিনের শব্দটা বেড়ে যাবে। কি বাড়বে? ইঞ্জিনের শব্দ বা সাউন্ড বেড়ে যাবে। কি বললাম? ইঞ্জিনের সাউন্ড বেড়ে যাবে, ঠিক আছে। এখন সাউন্ড বেড়ে যাওয়া মানে নকিং বেড়ে যাবে। ইঞ্জিনের ভিতরে যে সিলিন্ডার এবং পিস্টন থাকে, এদের নকিংটা বেড়ে যাবে। তখন এক বিজ্ঞানী চিন্তা করলো যে এটা কিভাবে কমানো যায়। তো তখন উনি মানে দেখলো যে আমরা যদি পেট্রোল অথবা ডিজেলের সঙ্গে তেল যুক্ত করি, এর ফুল মিনিং হচ্ছে তোমার টেট্রা ইথাইল লেড, যার সংকেতটা এরকম যে PbCH2CH3(4), ঠিক আছে। টেট্রা ইথাইল লেড বা TMLও আছে, সেটা হচ্ছে তোমার টেট্রা মিথাইল লেড, একই শ্রেণীর, ঠিক আছে। একটা হচ্ছে টেট্রা ইথাইল লেড আর একটা হচ্ছে টেট্রা মিথাইল লেড। এটার সংকেতটা হচ্ছে তোমার PbCH3(4). তো দেখলো যে আমি যদি জ্বালানি তেলের সঙ্গে এগুলো ইউজ করি, এই যে তেল বা TML,
তখন আমার এই যে ইঞ্জিনের যে সাউন্ড বা নকিং এটা হ্রাস পাচ্ছে। তো এইটা আর কি উনি তখন কি করলো, এই জিনিসটা গোপন রাখলো যে আমি এখানে লেড ইউজ করছি, এটা উনি গোপন রাখলো। তো দেখা যাচ্ছে যে ওনার কোম্পানি তখন কয়েক বিলিয়ন ডলার টাকা কামাই নিছে, কিন্তু ওনার কোম্পানিতে যারা এই তেলটা উৎপাদন করতো, টিএমএল যারা উৎপাদন করতো, দেখা যায় যে তাদের আইকিউ অনেক পরিমাণে হ্রাস পেয়ে গেছে এবং তারা খুব দ্রুত মারা গেছে এবং ধারণা করা হয় যে তেল এবং টিএমএল এর কারণে প্রায় তোমার হচ্ছে গিয়ে ইউরোপ কান্ট্রিতে, অনলি ইউরোপে আর কি, কারণ শিল্প বিপ্লব কিন্তু ইউরোপে হয়েছে, ঠিক আছে, ইউরোপে প্রায় তোমার হচ্ছে গিয়ে ওই মোমেন্টে প্রায় 10 মিলিয়ন মানুষ মারা গেছে, কিন্তু এটা কেউ বুঝতেই পারে না। 10 মিলিয়ন মানুষ শুধুমাত্র এই একটা যৌগের কারণে মারা গেছে, বিকজ এখানে কি আছে, লেড আছে। লেড হচ্ছে খুবই বিষাক্ত এবং এইটা কি করবে জানো, এটা হচ্ছে তোমার পায়ের হাড়ে যে ক্যালসিয়াম থাকে না, এই ক্যালসিয়ামটাকে প্রতিস্থাপন করে তোমার ভিতরের যে রোগ জীবাণু ধ্বংস করার ক্ষমতা, মানে তোমার হচ্ছে রোগ জীবাণু ধ্বংস না, সরি, যে তোমার হাড্ডির যে সক্ষমতা এটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে তোমার প্রায় 10 মিলিয়ন মানুষ এই তেলের কারণে মারা গেছে এবং এই জিনিসটা কিন্তু আমাদের কবির স্যারের বইতে খুব সুন্দর মতো দেওয়া আছে। তবে এই যে মারা যাওয়ার যে কাহিনী বললাম বা এই যে নকিং এর কাহিনী বললাম, এগুলো দেওয়া নাই, বুঝছো। তো লেড কিন্তু খুবই বিষাক্ত। আচ্ছা, তো এরপরে আরেকটা হচ্ছে ক্যাডমিয়াম সিডি। ক্যাডমিয়ামের কারণে ইটাই কি বললাম, ইটাই এটা একটা জাপানি শব্দ, বা এটাকে অন্য ভাষায় বলা হয়, মানে জাপানের অন্য ভাষায় বলা হয় আউচ। ইটাই বা আউচ রোগ হয়। তাহলে ক্যাডমিয়ামের কারণে ইটাই বা আউচ। লেডের কারণে কি হয়, দাঁতের মাড়ি কি হয়ে যায়, নীল হয়ে যায়। আর আরেকটা কি বললাম তোমার হচ্ছে কি, সেটার নাম কি জানো, আরেকটা কি, আর্সেনিকের কারণে কি হয়, ব্ল্যাক ফুড ডিজিজ। আর একটা হচ্ছে কি তোমার ফ্যাটি লিভার। তাহলে এই যে রোগের নামগুলো বলছে, এগুলো 100% ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। যদিও সিলেবাসে নাই, তারপরও আসতে তো পারে, তাই না ভাই? হ্যাঁ, ক্যাডমিয়ামের কারণে অস্টিওপোরোসিস হয়। গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে প্রশ্নে চলে যাই আমরা, কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে বেশি? তাহলে দেখো, এখন এই যে H2O এটাও কিন্তু প্রোটন গ্রহণ করে, H2S এটাও প্রোটন গ্রহণ করতে পারে, NH3 এটাও প্রোটন গ্রহণ করে, PH3 এটাও প্রোটন গ্রহণ করে। তো কিভাবে দেখলাম, এটা আমরা কিভাবে বোঝার চেষ্টা করি, দেখো H2O H+ গ্রহণ করে, উৎপন্ন করে কি H3O+, তার মানে প্রোটন গ্রহণ করতেছে। NH3 H+ কে গ্রহণ করলে উৎপন্ন হয় NH4+। তারপর হচ্ছে কি তোমার PH3, এটা যদি H+ গ্রহণ করে তাহলে উৎপন্ন হয় PH4+। তো এই যে দেখো PH3 এটাকে আমরা বলি ফসফিন, আর এই যে PH4+ এটাকে আমরা বলি ফসফোনিয়াম। তো প্রত্যেকেই প্রোটন গ্রহণ করতেছে, তবে এর ভিতরে অ্যামোনিয়ার প্রোটন গ্রহণ করার আসক্তি সবচেয়ে বেশি। কেন অ্যামোনিয়ার বেশি আসলে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো H2S কোনো প্রোটন গ্রহণ করে না, তাহলে H2S আগেই বাদ, বাকি থাকলো কি H2O, NH3 এবং PH3। কথাটা বোঝার চেষ্টা করি আমরা একটু। H2O তে এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, কয় জোড়া, 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন। তাহলে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি থাকলে তার প্রোটন আসক্তি কম হবে। আমি কি বলছি সেটা কান দিয়ে শোনো, মাথার ভিতর রাখো। মুক্তজোড় ইলেকট্রন বেশি থাকলে তার প্রোটন আসক্তি কম হবে। তার মানে H2O প্রোটন আসক্তি অ্যামোনিয়া এবং PH3 এর চেয়ে কম, তাহলে এটা বাদ। বাকি থাকলো কি অ্যামোনিয়া এবং PH3। এখন খেয়াল করো, এই দুইজনের ভিতরে আকার কার ছোট? নিশ্চয়ই অ্যামোনিয়ার, নাইট্রোজেনের আকার ছোট। তাহলে মনে রাখবা যে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সমান। বিশেষ করে দেখো, নাইট্রোজেনেরও 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, ফসফরাসেরও 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তো মুক্তজোড় যদি সমান থাকে তখন দেখতে হবে কার আকার ছোট, কারণ আকার ছোট হলে পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়, আকর্ষণ করার ক্ষমতাটা বেশি হয়। তাহলে এখানে যেহেতু অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের আকারটা ছোট, তাই অ্যামোনিয়া প্রোটন বেশি পরিমাণে আকর্ষণ করবে। ক্লিয়ার? বুঝতে পারছি?
তারপরে প্রশ্ন দেখো, কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? অ্যান্সার হবে সালফার ডাই অক্সাইড। ক্লিয়ার? অ্যান্সার কি হবে? সালফার ডাই অক্সাইড। এবার একটা বোনাস কোশ্চেন করি তোমাদেরকে। বোনাস কোশ্চেনটা হচ্ছে এরকম, বোনাস কোশ্চেনটা হচ্ছে যে স্মোগে কোন যৌগ থাকে? স্মোগে কোন যৌগ থাকে এবং স্মোগের পিএইচ কত? স্মোগে কোন যৌগ থাকে এবং এর পিএইচ কত বলতে পারলে তার জন্য রয়েছে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটি কাপড় ধোয়া সাবান। ঠিক আছে? কি ব্যাপার বুঝলাম না, এত ভালোভাবে ক্লাস দিচ্ছি তারপরও ছেলে মেয়ে নাই। সবার মনে হয় বিয়ে শাদী হয়ে গেছে, বউ ডাকতেছে, বউর কাছে চলে গেছে। শাবাশ, নামিরা কিনতে, জাপানিজ নেম। ওকে, তো সালফার ডাই অক্সাইড, ভেরি গুড। আর মরিয়ম আক্তার সেও বলছে সালফার ডাই অক্সাইড পিএইচ 2, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। যারা জানো না তাদেরকে বলে দিই, দেখো যে এস ফর স্মোক, এস ফর সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে স্মোকে থাকে সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড আছে কত? 2 আছে, তাহলে এখান থেকে মনে রাখবা পিএইচ এর ভ্যালু 2। ক্লিয়ার? ওকে, তারপরে প্রশ্ন চলে যাই আমরা। তারপরে প্রশ্ন কি বলছে? কোন লবণ দ্রবীভূত থাকলে পানি ক্ষারীয় হয়? ভাই, পানি ক্ষারীয় হয় দুইটা জিনিসের কারণে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, আর একটা হচ্ছে ক্যালসিয়াম 2+। এই দুইটা আয়ন থাকলে পানিটা কি হবে? ক্ষারীয় হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলছে? পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? ভাই, এটা মুখস্থ, এখানে বোঝানোর কিছু নাই, এখানে বলার কিছু নাই। তবে জানিয়ে রাখবা এখান থেকে একটু যে বাংলাদেশে যে পানীয় জল আছে, বাংলাদেশে পানীয় জলের আর্সেনিকের গ্রহণ মাত্রা কত? ঠিক আছে, বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণ মাত্রা 0.01। ঠিক আছে, 0.01 ppm। 0.01 ppm। আর একটা কথা বলে রাখি যে ভাই, ppm আর হচ্ছে গিয়ে তোমার মিলিগ্রাম পার লিটার একই জিনিস। ppm আর মিলিগ্রাম পার লিটার একই জিনিস। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তারপরে আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিসীমা কত? আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত? মানে দ্রবীভূত অক্সিজেন মানে হচ্ছে DO, ডি ফর ডিজলভড। ডিজলভড মানে কি? দ্রবীভূত। ডিজলভড মানে কি? দ্রবীভূত। আর ও ফর অক্সিজেন, ও ফর কি? অক্সিজেন। তাহলে ডিজলভড অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনের পরিসীমা কত? 4 থেকে 8। 4 থেকে 8 মুখস্থ। আচ্ছা, H3PO4 অম্লের ক্ষারকত্ব কত? অম্লের ক্ষারকত্ব কত? খুবই সুন্দর একটা প্রশ্ন, এখান থেকে একটু বোঝার আছে। আসো আমরা একটু বুঝবো। তার আগে যে 8 নাম্বার প্রশ্ন, এই 8 নাম্বার প্রশ্নটা একটু দেখে নাও এবং এটার অ্যান্সার যে সালফার ডাই অক্সাইড হবে, এটা কি বিশ্বাস করো? যদি বিশ্বাস করো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বিশ্বাস না করো তাহলেও কিছু বলার নাই, কারণ অ্যান্সারটা সালফার ডাই অক্সাইড হবে। এটা এখন থেকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, তো আমরা 7 নাম্বার প্রশ্ন একটু ব্যাখ্যায় চলে যাব। ব্যাখ্যায় চলে যাওয়ার জন্য আমরা নোট প্যাডে চলে যাচ্ছি। আচ্ছা, তো মনে করো যে পুরুষত্ব, ব্যাপারটা একটু মজা করে বুঝাই, ঠিক আছে? কেউ আবার সিরিয়াসলি নেবে না, আমরা একটু ফান করে বুঝবো। পুরুষত্ব, মনে করো একটা পুরুষ একটা নারীকে চায়। কয়টা নারীকে চায়? একটা নারীকে চায়। তাইলে তার পুরুষত্ব 1। মানে একটা পুরুষ যতগুলো নারীকে চাইবে তত হবে তার পুরুষত্ব। কথা বুঝতে পারছো? একটা পুরুষ যতগুলো নারীকে চাইবে তাহলে সেটা হবে তার পুরুষত্ব। তাহলে আমি মনে করলাম যে একটা পুরুষ একটা নারীকে চাচ্ছে, তাহলে তার পুরুষত্ব কত? 1। এবার মনে করো দ্বিতীয় যে পুরুষ আছে, ঠিক আছে, এই যে দ্বিতীয় পুরুষ, এই দ্বিতীয় পুরুষ মনে করো যে 2টা নারীকে চায়, তাহলে তার পুরুষত্ব হচ্ছে 2। এবার মনে করো আরেকজন পুরুষ, সে হচ্ছে 3টা নারীকে চায়, তাহলে তার পুরুষত্ব 3। এবার আরেকটা পুরুষ মনে করো যে সে 4টা নারীকে চায়, তাহলে তার পুরুষত্ব কত? 4। এবার আরেকটা পুরুষ, সে মনে করো হচ্ছে গিয়া অনেকগুলা, তার মানে ইচ্ছা মতো 10-12টা নারী চায়, তাহলে তার পুরুষত্ব কত? 10 বা 12। অর্থাৎ একটা পুরুষ যতগুলো নারীকে গ্রহণ করতেছে সেটা তার পুরুষত্ব। তাহলে তোমাদের কাছে একটা কোশ্চেন, যে মাহিন ভাইয়ার পুরুষত্ব কত? মাহিন ভাইয়ার পুরুষত্ব কত? দেখি কে সঠিক অ্যান্সার দেয়। দেখি মাহিন ভাইয়ের পুরুষত্ব কত?
আচ্ছা নামিরা কিন্তু লিখছে 1, দেখি আর কেউ, নূর 1, আনিকা লিখছে 1। এই তুমি হেডফোন দাও, আজমাইন কানে হেডফোন দাও। আমার ক্লাস করার সময় অবশ্যই হেডফোন নিয়ে বসবা, ঠিক আছে, কারণ এখানে 18+ কথাবার্তা হবে, মাঝে মধ্যে 2-4টা। আচ্ছা সজল 49, আজমাইন 4। আচ্ছা তানভীর হাসান ইনফিনিটি, ইয়েস হি ইজ দ্য উইনার, ইয়েস। মোটামুটি ইসলামে বলা আছে কত, যে 4টা বিয়ে করা যাবে, 4 বিয়ে করা সুন্নাত, ঠিক আছে। তো আমিও মনে মনে আমার পুরুষত্ব 4 ধরে রাখছি, ঠিক আছে। তো অলরেডি মনে করো যে 4 থেকে একটা সিট ফাঁকা, মানে ফিল আপ হয়ে গেছে, এখনো 3টা সিট ফাঁকা আছে। তোমাদের যদি বন্ধু অথবা বান্ধবী থাকে তাদেরকে যোগাযোগ করতে বলো, কারণ এখনো 3টা সিট ফাঁকা আছে, কখন যে ফিল আপ হয়ে যাবে আল্লাহ তাআলাই ভালো জানে। তো ব্যাপারটা হচ্ছে পুরুষত্ব। পুরুষত্ব মানে কি, যে একটা পুরুষ যতগুলো নারীকে গ্রহণ করে সেটা হচ্ছে তার পুরুষত্ব। ঠিক তেমনি অ্যাসিড কাকে গ্রহণ করবে, একটা অ্যাসিড অবশ্যই ক্ষারকে গ্রহণ করবে, কারণ অ্যাসিড কখনোই অ্যাসিডকে গ্রহণ করে না। তাহলে একটা অ্যাসিড যতগুলো ক্ষারকে গ্রহণ করতে পারবে সেটাই হবে তার ক্ষারত্ব, ঠিক আছে। যতগুলো ক্ষারের সঙ্গে সে, মানে যতগুলো ক্ষার সে গ্রহণ করতে পারবে সেটাই হবে তার ক্ষারত্ব বা ক্ষারকত্ব। তাহলে অ্যাসিডের থাকে ক্ষারত্ব বা ক্ষারকত্ব, আর যে বেস বা হচ্ছে গিয়ে তোমার ক্ষার কাকে গ্রহণ করে, অ্যাসিডকে গ্রহণ করে। তাহলে একটা ক্ষার যতগুলো অ্যাসিডকে গ্রহণ করবে, একটা ক্ষার যতগুলো অ্যাসিডকে গ্রহণ করবে সেটা হবে তার অম্লত্ব। তাহলে ক্ষারের থাকে কি অম্লত্ব, আর অ্যাসিডের থাকে কি ক্ষারত্ব। তাহলে দেখো এই যে HCl এর সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম। তাহলে দেখো তো একটা HCl কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে গ্রহণ করতেছে, একটা, কারণ বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O। এবার H2SO4 তার সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে যুক্ত করলাম, তাহলে দেখা যায় কি 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে বিক্রিয়া সমতা করার জন্য। তাহলে H2SO4 কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে গ্রহণ করতেছে, 2টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে গ্রহণ করতেছে। তাহলে এটার ক্ষারকত্ব কত, 2। ঠিক তেমনি H3PO4 এ দেখা যায় কি 3টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে গ্রহণ করে, 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে গ্রহণ করে বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য। কথা বুঝতে পারছো, বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য 3টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে গ্রহণ করে। তাহলে এর ক্ষারকত্ব কত, 3। তো সোজা কথা মনে রাখবা, একটা অ্যাসিডে যতগুলো H+ থাকবে সেটাই তার ক্ষারত্ব বা ক্ষারকত্ব, আর একটা ক্ষারে যতগুলো OH- থাকবে সেটাই হবে তার অম্লত্ব। সোজা হিসাবে একটা অ্যাসিডে যতগুলো H+ থাকবে সেটা তার হচ্ছে তোমার ক্ষারকত্ব, আর একটা ক্ষারে যতগুলো OH- থাকবে সেটা হচ্ছে তার অম্লত্ব। এবার খেয়াল করো যে H3PO2 এটার ক্ষারকত্ব কত, উত্তর দাও তো সবাই। H3PO2 এর ক্ষারকত্ব কত, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে, ঠিক আছে। দেখি শামসুজ্জোহা ভাই, আসলে আমার মোটামুটি এখন 4টা হইলেই যথেষ্ট। মোটামুটি আমি 4টা পাইলেই খুশি। এখন যদি আপনি আরো দিতে চান তাহলেও সমস্যা নাই, আমার জন্য আমার রাখার মতো এনাফ জায়গা আছে, ঠিক আছে। আমার হৃৎপিণ্ডে অলরেডি 4টা প্রকোষ্ঠ আছে, আল্লাহ তাআলা অলরেডি আমার হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ দিছে। তো এক একটা প্রকোষ্ঠে আমি এক একজনকে রাখতে পারবো। এছাড়াও মনে করেন যে আমার পাকস্থলী আছে, আমার ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদান্ত্র আছে, ঘিলু আছে, কলিজা আছে, যকৃৎ আছে, কিডনি আছে, এখানেও আমি অনেককে স্থান দিতে পারবো। হ্যাঁ, সো আপনি যদি আমাকে 4টার বেশি দিতে চান নূর, তাহলে আমিও দিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে সুমাইয়া ইসলাম আবারও একটা ভুল করছে। কি ভুল করছে দেখো, H3PO2, এই যে H3PO2 একটা কালপ্রিট। কেন কালপ্রিট বললাম, দেখো H3PO2 এটা যখন বিয়োজিত হয় তখন একটা H+ ত্যাগ করে। কয়টা H+ ত্যাগ করে, একটা H+ ত্যাগ করে। একটা H+ ত্যাগ করা মানে হচ্ছে সে একটা ক্ষারের সঙ্গে যুক্ত হবে। কয়টা ক্ষারের সঙ্গে যুক্ত হবে, একটা ক্ষারের সঙ্গে যুক্ত হবে। তাহলে এইটার ক্ষারকত্ব হবে 1। H3PO2 এর ক্ষারকত্ব হবে কত, 1। বুঝতে পারছো? আর কোনো কনফিউশন আছে? ক্লিয়ার ব্যাপারটা? ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তারপরে কোনটি গ্রিন হাউস গ্যাস, এটা আমি পড়াবো না, নিজের দায়িত্বে পড়ে নাও। হ্যাঁ, কোনটা গ্রিন হাউস গ্যাস, কোনটা লুইস অ্যাসিড, নিজের দায়িত্বে পড়ে নাও। আচ্ছা, তারপরে দেখো প্রমাণ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 22। তাহলে কার্বন ডাই অক্সাইড মানে CO2 এর ঘনত্ব দেওয়া আছে কত,
22, তার মানে D ইকুয়াল 22। চাপের কোনো পরিবর্তন না ঘটলে, তার মানে আমাদের চাপটা P ইকুয়াল টু স্থির, P কি স্থির না ঘটলে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর ঘনত্ব কত হবে? তাহলে দেখো প্রমাণ তাপমাত্রা T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে T2 ইকুয়াল টু চলে আসছে 11 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন এইখানে কি দেওয়া আছে? ঘনত্ব দেওয়া আছে আর তাপমাত্রা দেওয়া আছে। আমাদের কাছে কি চাইছে? ঘনত্ব বের করতে বলছে। তাহলে আমরা সবাই কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম যে T1 D1 ইকুয়াল টু T2 D2, T1 D1 ইকুয়াল টু T2 D2। এখন অনেকে কোশ্চেন করতে পারো যে ভাই এই জিনিসটা কখনো দেখি নাই, এই জিনিসটা কোথায় পাইলেন আপনি, একটু জানতে চাই। ওকে, তো এই জিনিসটা কোথা থেকে আসছে সেটা আমরা একটু খুঁজে আসার চেষ্টা করি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, কোথাও যাবে না। জানি ক্ষুধা লাগছে, মাথা ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, বাট কিছু করার নাই, ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ভাই। ওকে, তো আমরা চার্লসের সূত্র পড়ছি, বয়েলের সূত্র পড়ছি। তো আমরা ফার্স্ট অফ অল একটু তোমার হচ্ছে গিয়া চার্লসের সূত্রটা একটু দেখে আসি, বয়েলেরটা বাদ। চার্লস, বিজ্ঞানী চার্লস খুবই ভালো মানুষ ছিলেন, ঠিক আছে। তো চার্লস একটা সূত্র দিয়েছিল যে চাপ যদি স্থির থাকে তাহলে তাপমাত্রা এবং আয়তন পরস্পর সমানুপাতিক। কি বললাম? চাপ যদি স্থির থাকে তাহলে তাপমাত্রা এবং আয়তন পরস্পর সমানুপাতিক। সেখান থেকে আমরা সূত্রটা পাই যে T1 বাই T2 ইকুয়াল টু V1 বাই V2, এই সূত্রটা আমরা পাই। এখন মনে করো যে একটা রুম আছে আমাদের কাছে, এই রুমের মনে করো যে ভিতরে মাল জিনিস আছে, অনেক কিছু, অনেক মাল জিনিস আছে, অনেকগুলো গ্যাস আছে, গ্যাসের অণু আছে, মনে করো এইগুলো গ্যাসের অণু। এখন দেখো, খেয়াল করো বাচ্চারা, খেয়াল করো যে ধরলাম যে এই রুমের আয়তন হচ্ছে V1, আর যে ঘনত্ব সেই ঘনত্বটাকে আমরা ধরলাম D1, ঘনত্বটাকে ধরলাম কত? D1। এখন মনে করো কিছু দুষ্ট লোক কি করতেছে, বাহির থেকে ঘরের দেওয়ালের উপরে প্রেসার দিচ্ছে, বাহির থেকে ঘরের দেওয়ালে কি করতেছে? প্রেসার দিচ্ছে। এখন প্রেসার দেওয়ার ফলে দেখো তো এর যে আয়তন, আয়তন কি হবে? হ্রাস পাবে। তাহলে আয়তন হ্রাস পেয়ে মনে করো অবস্থা হয়ে গেল এরকম। তাহলে এখন ভিতরে যে অণুগুলো আছে তাদের আরো কি হয়ে গেল? তারা আরো কাছাকাছি চলে আসলো, আরো ঘন হয়ে গেল, ভিতরের অণুগুলো আরো কি হয়ে গেল? ঘন হয়ে গেল। অর্থাৎ এখন ঘনত্ব হচ্ছে D2 আর আয়তন কত? V2। তাহলে দেখো এখানে আয়তন ছিল V1 যেটা একটু বেশি ছিল, আর এখানে আয়তন কত? V2 যেটা কম। অর্থাৎ আগের চেয়ে আয়তন কি হয়েছে? হ্রাস পাইছে। কিন্তু দেখো আগে যে ঘনত্ব ছিল এখন তার চেয়ে কি ঘনত্ব একটু বাড়ছে না? কারণ আগে মনে করো সবাই এখানে রিল্যাক্সে ঘোরাফেরা করতে পারতো, বাট এখন জায়গা কমে যাওয়ার কারণে কিন্তু রিল্যাক্সে ঘনত্ব মানে ঘোরাফেরা করতে পারতেছে না, তার মানে ঘনত্ব বেড়ে গেছে। তো তোমরা সবাই জানো যে আয়তন এবং ঘনত্ব পরস্পর কি? ব্যস্তানুপাতিক। আয়তন এবং ঘনত্ব পরস্পর ব্যস্তানুপাতিক। আচ্ছা, আয়তনের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে দেখো তো এই যে আয়তনের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক, এদিকে আবার ঘনত্বের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক, তাহলে কি হয়ে গেল? ব্যস্তানুপাতিক হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি? ব্যস্তানুপাতিক 1/d। অর্থাৎ চার্লসের সূত্র থেকেই কিন্তু আমরা এই জিনিসটা পাচ্ছি। এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। অর্থাৎ কোন সিদ্ধান্ত থেকে এক্সট্রা যে সিদ্ধান্ত পাওয়া যায় সেটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। তো চার্লসের সূত্র ছিল T সমানুপাতিক V, সেখান থেকে আমরা পাচ্ছি T সমানুপাতিক 1/d বা T ব্যস্তানুপাতিক D, এটা আমরা পাচ্ছি। তো এই সূত্রটাকে সিম্পলিফাই করলে আমরা পাই T1 D1 ইকুয়াল টু T2 D2। কথা বুঝতে পারছো? এবং এই যে সূত্র আছে এই সূত্র দিয়ে আমাদেরকে এই ম্যাথটা করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ক্লিয়ার ব্যাপারটা? তো এই সূত্র দিয়ে তোমরা ম্যাথটা করবা। এখন তোমরা T1 কোনটাকে ধরবা, T2 কোনটাকে ধরবা, এটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। তো এইটাকে যেহেতু আমরা T1 ধরছি তাহলে এটা হবে আমাদের D1, এটা হচ্ছে আমাদের T2, এটা হচ্ছে আমাদের D2। ওকে, এবার 23 নম্বর প্রশ্ন খেয়াল করো যে এই যে সূত্রটা আছে এই সূত্রটা কার সূত্র বা কার সমীকরণ? ভাই এটা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। এটা একদম একটা খাঁটি সত্য কথা, এখানে কোনো সন্দেহ নাই। ওকে, আমার মনে হয় যে অনেকেই দুর্বল হয়ে পড়ছো। আচ্ছা, জোহা ভাই লিখছে আমার তো 4টা প্রকোষ্ঠ আছে, তাইলে আমার গুলা কই? ভাই আসলে এখন আমার সন্দেহ হচ্ছে যে আসলে আপনার 4টা প্রকোষ্ঠ আছে কিনা। যদি আপনার 4টা প্রকোষ্ঠ থাকে তাহলে অবশ্যই আজ না হোক কাল আপনার 4 জন মানুষ হবেই, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আপাতত একটু ওয়েট করেন। যদি আপনার 4 জন মানুষ না হয় ভাই, তাহলে বুঝবেন যে আপনার হৃদয়ে 4টা প্রকোষ্ঠ নাই, আপনার প্রকোষ্ঠের মিসিং আছে। আপনি অপারেশন করে প্রকোষ্ঠ লাগাই নেবেন, ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া। ওকে, এবার
আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলছে দেখো তো, একটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে টি দেওয়া আছে, 200 মিলিলিটার মানে ভি দেওয়া আছে, এত গ্রাম মানে ডাব্লিউ দেওয়া আছে, দ্রবীভূত থাকলে মোলারিটি কত। আরে ভাই রে ভাই, এর চেয়ে কোনো সহজ প্রশ্ন আছে? এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। বাদ বাকিটা তোমাদের দায়িত্ব, আমি আর করতে পারবো না। ঠিক আছে, এই প্রশ্নটা কেন যে এখানে ঢুকে গেল আমি তো তাই বুঝতেছি না। আচ্ছা, তারপরে প্রশ্ন, আদর্শ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আদর্শ চাপ মানে কি? চাপ মানে হচ্ছে তোমার পি ইকুয়াল টু তোমার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে আদর্শ চাপ। 1 অ্যাটমসফিয়ার চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে টি1, এটাকে টি1 ধরতেছি। গ্যাসের ঘনত্ব 16, তাহলে এটা হচ্ছে ডি1। তাহলে 300 মিলিমিটার চাপে 300 মিলিমিটার চাপে এর ঘনত্ব কত হবে? এর ঘনত্ব কত হবে? আচ্ছা, সুন্দর প্রশ্ন, ভেরি গুড প্রশ্ন। তো এই যে আমরা একটু আগে শিখলাম না, টি1 ডি1 ইকুয়াল টু টি2 ডি2। এখন এখানে তুমি যদি চাপ নিয়ে আসো তাহলে চাপটা নিচে অ্যাড করে দেবা। ঠিক আছে, তাহলে টি1 ডি1 বাই পি1 ইকুয়াল টু টি2 ডি2 বাই পি2। এইটা হচ্ছে তোমার চার্লস এবং বয়েলের সূত্রের অনুসিদ্ধান্তের সমন্বয় সূত্র। চার্লস এবং বয়েলের সূত্রের যে সমন্বয় আছে সেই সমন্বয়ের অনুসিদ্ধান্ত। তো এখান থেকে তোমার হচ্ছে গিয়া তোমার দেখো পি1 আর পি2। পি1 হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে তোমার পি1, আর এই যে 380 এটা হচ্ছে তোমার পি2। ডি1 দেওয়া আছে, তোমাকে ডি2 বের করতে হবে। আচ্ছা, এবার তাপমাত্রা দেখো, তাপমাত্রা এখানেও 0 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়ে করবা। কেন ধরে নিয়ে করবা? কারণ এখানে কোনো তাপমাত্রা উল্লেখ করে নাই। ওকে, আচ্ছা, তারপরে দেখো একটি অজানা গ্যাসের ব্যাপন হার, দ্যাট মিন্স আর, মিথেনের ব্যাপন হারের অর্ধেক। মিথেনের ব্যাপন হারের অর্ধেক, তাহলে অজানা গ্যাসটির আণবিক ভর কত? সূত্র হচ্ছে তোমার R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার M2 বাই M1। ঠিক আছে, M2 বাই M1। আচ্ছা, এখন একটা অজানা গ্যাসের ব্যাপন হার, সেটাকে আমরা ধরে নিলাম R1। অজানা গ্যাসের ব্যাপন হার ধরে নিলাম কত? R1। তাহলে অজানা গ্যাসের আণবিক ভরটা হবে কত? M1। এবার মিথেনের ভরটাকে ধরে নিলাম M2, আর M2 মানে মিথেন মানে কি? CH4। CH4 এর ভর কত? 16 গ্রাম। তাহলে ধরে দিচ্ছি 16। ব্যাপন হারের অর্ধেক, তাহলে এই মিথেনের ব্যাপন হার হচ্ছে R2। মিথেনের ব্যাপন হার কত? R2। তাহলে অজানা গ্যাসের ব্যাপন হার মিথেনের ব্যাপন হারের অর্ধেক, তার মানে R1 ইকুয়াল টু 1/2 ইন্টু R2। ঠিক আছে, তাহলে এবার ভ্যালুগুলো বসাবা, ভ্যালুগুলো বসায় M1 এর ভ্যালু বের করবা, দেখবা যে আসতেছে তোমার 64। বুঝতে পারছো? সিম্পল হিসাব। তারপরে প্রশ্ন, কোন যৌগটি ফ্রিয়ন 11 নামে পরিচিত? তারপরে প্রশ্ন বলছে কোন যৌগটি ফ্রিয়ন 11 নামে পরিচিত। এখান থেকে অনেক কিছু শেখার আছে, শিখতে হবে। ওকে, আচ্ছা, আমরা একটু শিখবো এখান থেকে। তো তোমরা কেউ কি সংকেত বের করতে পারো সিএফসি গ্যাসের ইয়ে থেকে? ভিডিও ডিসকানেক্ট হয়ে গেছিল। না, ভিডিও তো চলতেছে, ডিসকানেক্ট তো হয় নাই। ডিসকানেক্ট হয় নাই, ভিডিও চলতেছে। ওকে, তাহলে আমরা এখন শিখবো তোমার হচ্ছে গিয়ে সিএফসির কোড থেকে সংকেত নির্ণয়। কি শিখবো? সিএফসির কোড থেকে সংকেত নির্ণয়। তাহলে সিএফসি কোড টু সংকেত। তো সিএফসি আর ফ্রিয়ন একই জিনিস, এটা মাথায় রাখবা। সিএফসি আর ফ্রিয়ন একই জিনিস। তো মনে করো আছে সিএফসি 11 আছে বা ফ্রিয়ন 11 আছে, এই দুটো একই জিনিস। হ্যাঁ, তো এইখানে যে সংখ্যাটা থাকবে, এখানে যে কোড থাকবে, কোড, এই কোডের সঙ্গে তোমাকে 90 যোগ করবা। কোডের সঙ্গে কত যোগ করবা? তাহলে কোড প্লাস 90 যদি আমি যোগ করি, তাহলে 11 যোগ 90 কত পাইলাম? দেখো তো 101।
তাহলে আমি একটা সংখ্যা পাবো, যে সংখ্যাটা দেখতে তোমার এক্স ওয়াই জেড এর মতো হবে, ঠিক আছে, মানে 3 অঙ্কের একটা সংখ্যা পাবো। তোমার সিএফসি কোডের সঙ্গে তুমি যখন 90 যোগ করবা তখনই তুমি একটা 3 অঙ্কের সংখ্যা পাবা, যেটা দেখতে এক্স ওয়াই এবং জেড এর মতো, এক্স ওয়াই এবং কিসের মতো, জেড এর মতো। ওকে, আচ্ছা, তাহলে এই যে এক্স, আগে এক্স পরে ওয়াই পরে জেড, এই এক্স দ্বারা বোঝায় কার্বন সংখ্যা, ওয়াই দ্বারা বোঝায় হাইড্রোজেন সংখ্যা, জেড দ্বারা বোঝায় ফ্লোরিন সংখ্যা। তাহলে এক্স দ্বারা কি বোঝায় কার্বন সংখ্যা, ওয়াই দ্বারা হাইড্রোজেন সংখ্যা, আর জেড দ্বারা ফ্লোরিন সংখ্যা। ক্লিয়ার? জেড দ্বারা কি বোঝায়, ফ্লোরিন সংখ্যা বোঝায়। ওকে, তাহলে দেখো তো এখানে কার্বন আছে কয়টা, একটা, হাইড্রোজেন আছে কয়টা, 0টা, আর ফ্লোরিন আছে কয়টা, একটা। ঠিক আছে, তাহলে কার্বনের কয়টা হাত, 4টা হাত, দিলাম আমি 4টা হাত। হাইড্রোজেন কয়টা আছে, একটাও নাই, তাহলে হাইড্রোজেন বসাইলাম না। ফ্লোরিন কয়টা আছে, একটা আছে, তাহলে বসাইলাম ফ্লোরিন একটা। বাদ বাকি গুলোতে কি বসবে, বাদ বাকি ফাঁকা হাত গুলোতে ক্লোরিন বসাবা। কি বসাবা, ক্লোরিন, কারণ নামটা কি সিএফসি, মানে কি ক্লোরো ফ্লোরো কার্বন, ক্লোরো ফ্লোরো কার্বন। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে দেখো আলটিমেটলি সংকেতটা কি দাঁড়াইলো, CFCl3। বুঝতে পারছো? আমি আরেকটা করে দেখাই, তোমরা যারা জানো না বা পারো না তারা তাহলে সহজে বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা বের করব, মনে করো যে CFC 114, CFC 114টা বের করব। ঠিক আছে, তাহলে এই 114 এর সঙ্গে আমরা কত যোগ করব, 90 যোগ করব। ভালো কথা, আমরা যদি 90 যোগ করি তাহলে আমরা পাবো 204। 114 এর সঙ্গে 90 যোগ করলে আমরা পাচ্ছি 204। তাহলে কার্বন সংখ্যা কয়টা, 2টা, হাইড্রোজেন সংখ্যা কয়টা, 0টা, আর ফ্লোরিন সংখ্যা 4টা। তাহলে 2টা কার্বন আসবে। তাহলে এই যে 2টা কার্বন, এখন কার্বনের কয়টা করে হাত, 4টা করে হাত, তাহলে দিলাম আমি 4টা করে হাত। ফ্লোরিন আছে কয়টা, 4টা, তাহলে 1 2 3 4। ফাঁকা হাতগুলোতে কে বসবে, ক্লোরিন, 1 2। তাহলে দেখো তো কার্বন 2টা, ফ্লোরিন 4টা, আর ক্লোরিন 2টা। তাহলে সংকেতটা কি, C2F4Cl2। CFC 114 মানে হচ্ছে এটা। বুঝতে পারছো ব্যাপারটা, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করো ভাই, যদি কারো প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করো। ওকে, আচ্ছা, কোনটি প্রডিউসার গ্যাস, যদিও এটা এই অধ্যায়ের প্রশ্ন না, তারপরেও দেখো গ্যাস ফ্যাস আছে, এই জন্য এই কোশ্চেনটা আমি অ্যাড করলাম এখানে। প্রডিউসার গ্যাসের সংকেত হচ্ছে তোমার CO+N2। এখানে এটা মাথায় রাখবা এবং সংযুক্তিটা দেখো, সংযুক্তিটা দেখো। ঠিক আছে, 1 মোল 1 মোল। কোনটি ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস এটাও ডিরেক্ট মুখস্থ। ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে তোমার CO+H2, এটা হচ্ছে ওয়াটার গ্যাসের সংকেত। হ্যাঁ, আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুসমূহের গতিশক্তি কত? তা গতিশক্তি সূত্র কি, ইকে ইকুয়াল টু 3/2 nRT, এটা হচ্ছে গতিশক্তি নির্ণয়ের সূত্র। n ইকুয়াল টু কি, n ইকুয়াল টু হচ্ছে তোমার W/m, তাই না, W/m। এখানে দেখো তো W কত, এখানে 5 গ্রাম। কার গ্যাস, অক্সিজেন গ্যাস। অক্সিজেনের ভর কত, 32, তাহলে বসাইলাম 32। তাহলে 3/2 ইন্টু 5/32। আর এর ভ্যালু কত বসাবা, 8.314। আর টি এর ভ্যালু কত, 27 ডিগ্রি। 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 300 কেলভিন। এবার বাকি হিসাবটা তোমার দায়িত্ব। বুঝতে পারছো, ক্লিয়ার?
তারপরে প্রশ্ন, নিচের কোনটি জলীয় দ্রবণের নিচের কোন লবণের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? মনে রাখবা, যার আয়নিক ধর্ম বেশি তার পরিবাহিতাও বেশি। কি বলছে? যার আয়নিক ধর্ম বেশি তার পরিবাহিতাও বেশি। এখন এই যে 4টা যৌগ আছে, এই 4টা যৌগের ভিতরে কার আয়নিক ধর্মটা বেশি? এখানে সিলভার ফ্লোরাইডের আয়নিক ধর্মটা বেশি। এখন এই কোশ্চেনটা কোথা থেকে হয়েছে? এই কোশ্চেনটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যে আমরা ফাজানের নীতি পড়ছি, ফাজানস ল, এই ফাজানের নীতি প্লাস ইলেকট্রোকেমিস্ট্রি মিলাই এই কোশ্চেনটা করছে। কোশ্চেনটা আসছে বাউতে। কোশ্চেনটা আমার কাছে ভেরি ইনোভেটিভ মনে হয়েছে, এই জন্য কোশ্চেনটা আমি দিছি যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার মিলাইও যে প্রশ্ন করা যায় তার একটা আর কি উদাহরণ। এটা তোমার হচ্ছে জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা বেশি। তো যে যত বেশি আয়নিক তার তড়িৎ পরিবাহিতা তত বেশি। এখন তোমরা নিজের একটু ফাজানের নীতি দ্বারা ব্যাখ্যা করে দেখো তো কার আয়নিক ধর্ম বেশি হয়। নিশ্চয়ই সিলভার ফ্লোরাইডের আয়নিক ধর্ম বেশি হবে, কারণ আমরা কি জানি যে অ্যানায়নের আকার ছোট হলে তোমার হচ্ছে গিয়ে পোলারায়ন ক্ষমতা কম। আমি আবারও বলতেছি, অ্যানায়নের আকার ছোট হলে পোলারায়ন ক্ষমতা কম, আর পোলারায়ন ক্ষমতা কম হলে আয়নিক ধর্ম বেশি হবে। আয়নিক ধর্ম বেশি মানে সে তার আয়নিক যৌগের ক্ষমতাটা বেশি। তো এইখানে সবচেয়ে আকার ছোট হচ্ছে ফ্লোরিনের, তাহলে ফ্লোরিনের পোলারায়নটা কি হবে? কম হবে। তাহলে এর আয়নিক ধর্ম কি থাকবে? বেশি থাকবে, সিম্পল। আর যার আয়নিক ধর্ম বেশি তার পরিবাহিতাও বেশি। ক্লিয়ার? কেউ কি ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তারপরে প্রশ্ন, কোন ধাতুর প্রলেপ দিলে লোহাতে মরিচা ধরে না? আচ্ছা, এটা মুখস্থ ভাই, এটা মুখস্থ করতে হবে যে লেডের তুমি যদি হচ্ছে গিয়ে প্রলেপ দাও তাহলে লোহাতে কি ধরবে না? মরিচা ধরবে না। লেডের দিলে লোহাতে মরিচা ধরবে না। ক্লিয়ার? ওকে, তারপরে প্রশ্ন, সেমিকন্ডাক্টর তৈরিতে কোনটি অধিক পরিমাণে ব্যবহার করা হয়? এটা জানা কথা, সিলিকন এবং জার্মেনিয়ামই তো তোমার সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহার করা হয়, তাই না? তাহলে এটা তো খুবই সহজ, সিলিকন এবং জার্মেনিয়াম। এটা কি করতে হয়? এটা তো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী তৈরিতে ব্যবহার করা হয়। ওকে, তারপরে প্রশ্ন, কপার সালফেটের সাথে বিক্রিয়া করে না কোনটা? আচ্ছা, কপার সালফেটের সাথে কোনটা বিক্রিয়া করে না এটা আমরা এখন শিখবো। তো শেখার আগে আমাদের একটু ধাতুগুলোর সক্রিয়তা সিরিজ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? ওকে, তো আমি একটু অ্যাক্টিভিটি সিরিজ এটা একটু দেখাই, ঠিক আছে? অ্যাক্টিভিটি তো দেখো, এই যে অ্যাক্টিভিটি তো দেখো এই যে হাইড্রোজেন আছে এখানে, এই যে হাইড্রোজেন দেখতে পাচ্ছ, হাইড্রোজেনের নিচে কি আছে? অ্যান্টিমনি, বিসমাথ, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্লাটিনাম। মানে এদের সক্রিয়তা কিন্তু হাইড্রোজেনের চেয়েও কম, তাই না? হাইড্রোজেনের চেয়েও অ্যান্টিমনি, বিসমাথ, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্লাটিনাম এগুলা সক্রিয়তা কম। তার মানে এরা কিন্তু তোমার হচ্ছে কি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপন না করতে পারে তাইলে এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে না। অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে যারা তোমার হাইড্রোজেনের নিচে অবস্থান করে সক্রিয়তা সিরিজে, তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। এখন কপার সালফেট কার সঙ্গে বিক্রিয়া করে না? ও, ভালো কথা। এখন দেখো, কপার সালফেট তার সঙ্গে মনে করো জিঙ্ক যুক্ত হচ্ছে, জিঙ্কের অবস্থান তো কপারের চেয়ে উপরে, তাহলে জিঙ্ক খুব সহজেই কপারকে প্রতিস্থাপন করতে পারবে। তার মানে কপার সালফেটের সঙ্গে জিঙ্ক বিক্রিয়া করে। তারপরে যদি ম্যাগনেসিয়াম যুক্ত করি, দেখো ম্যাগনেসিয়ামও কিন্তু কপারের চেয়ে সক্রিয়, কারণ ম্যাগনেসিয়ামের অবস্থান উপরে, তাহলে ম্যাগনেসিয়াম গিয়েও কপারকে
প্রতিস্থাপন করতে পারবে। লোহা এফি, লোহা এর অবস্থান, এফি এর অবস্থান কিন্তু কপারের চেয়ে উপরে, তাহলে লোহাও কপারকে প্রতিস্থাপন করতে পারবে। বাট সিলভার, ওই যে তোমরা সন্দেহ করছো না, কালু হাজি আজ পিটাবে আমায়, আজ পিটাবে আমায়, তাহলে দেখো এই যে কালু হাজি কপার, তার নিচেও কে সিলভার, অর্থাৎ সিলভারটা কি কপারের চেয়েও দুর্বল, সিলভার গিয়ে কিন্তু এই কপারটাকে প্রতিস্থাপন করতে পারবে না, না না, সো সিলভার বিক্রিয়া করবে না। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো 1 ফ্যারাডে বিদ্যুৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের ভিতর চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম জমা হবে? ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম জমা হবে? আচ্ছা, তো সোডিয়াম ক্লোরাইড মানে কি? সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? সোডিয়ামে পরিণত হয়। তাহলে দেখো তো 1 মোল সোডিয়াম 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, কয় মোল ইলেকট্রন গ্রহণ করে? 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, 1 মোল ইলেকট্রন গ্রহণ করতেছে। 1 মোল ইলেকট্রন মানে কি? 1 ফ্যারাডে বিদ্যুৎ। 1 মোল ইলেকট্রন মানে কয় ফ্যারাডে? 1 ফ্যারাডে। তাহলে দেখো 1 ফ্যারাডে বিদ্যুৎ যখন আমি চালনা করতেছি তখন 1 মোল সোডিয়াম জমা হচ্ছে, মানে এই যে 1 মোল সোডিয়াম জমা হচ্ছে, তাহলে 1 মোল সোডিয়াম মানে কি? 1 মোল সোডিয়াম মানে হচ্ছে তোমার 23 গ্রাম সোডিয়াম। কয় গ্রাম? 23 গ্রাম। সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সার হবে 23 গ্রাম। ও সরি, এখানে কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এরকম, দেখো সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা যদি বিয়োজিত মানে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে উৎপন্ন হবে সোডিয়াম প্লাস ক্লোরিন গ্যাস। এখন এখানে ক্লোরিন কয়টা? 2টা, তাহলে এখানে 2 আসে, এখানে 2 আসে, তার মানে সোডিয়াম ক্লোরাইডের ভিতরে আমরা যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করি, ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ চালনা করলে আমার 2 মোল সোডিয়াম অটোমেটিক উৎপন্ন হচ্ছে, 2 মোল সোডিয়াম অটোমেটিক উৎপন্ন হচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়া, এই 23 গ্রামই হবে অ্যান্সার, কারণ এখানে বলে দিছে 1 ফ্যারাডে বলে দিছে, তাহলে 1 ফ্যারাডে দিলে তো আমি 1 মোলই পাচ্ছি, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে 23 গ্রাম। ঠিক আছে। নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী? ভাই গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী, এটা সবাই জানে। আচ্ছা, তুতের দ্রবণে 15 মিনিট ধরে, তাহলে টি ইকুয়াল টু কত? 15 মিনিট, তাহলে 15 গুণ 60 কত আসে? এখানে তোমার 15 গুণ 60 করলে আসবে তোমার হচ্ছে গিয়া 900 সেকেন্ড, 5 অ্যাম্পিয়ার প্রবাহ, তাহলে আই ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। কি পরিমাণ কপার ক্যাথোডে জমা হবে? তাহলে সূত্রটা কি? W ইকুয়াল টু MIT বাই NF, সূত্রটা এটা, তাই না? MIT বাই NF, তাহলে এই সূত্র দিয়ে করে ফেলবা, ঠিক আছে, এই সূত্র দিয়ে করে ফেলবা। আর এই সূত্র থেকে তুমি যদি ম্যাথ পাও বা ম্যাথ আসে তাহলে মাথায় রাখবা যে এমন ম্যাথ দিবে যেগুলো তুমি খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবা। তারপরে বলছো নিচের কোনটি সেমিকন্ডাক্টর তৈরিতে অধিক পরিমাণে ব্যবহার করা হয়? অধিক পরিমাণে সিলিকন ব্যবহার করা হয়, তারপরে জার্মেনিয়াম। অধিক পরিমাণে সিলিকন, তারপরে জার্মেনিয়াম। আচ্ছা, তো এখন সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স নামে একটা অধ্যায় আছে ফিজিক্স সেকেন্ড পেপারে, সেই অধ্যায়ের কথা মনে পড়ে গেল। তো সেখানে তোমরা দেখবা যে সিলিকন এবং জার্মেনিয়ামের একটা ভোল্টেজ আছে, সেটাকে আমরা নিষিদ্ধ ভোল্টেজ বলি। তো সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজটা কত, জার্মেনিয়ামের ক্ষেত্রে এই ভোল্টেজটা কত, বলতে পারবা কেউ? সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজটা কত, জার্মেনিয়ামের ক্ষেত্রে এই ভোল্টেজটা কত? আচ্ছা, সিলিকনের 0.7, ওকে।
আচ্ছা জার্মেনিয়াম 0.3 আর সিলিকন, আচ্ছা অনেকেই ভুল করতেছো। আচ্ছা দেখো জিনিসটা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড, ঠিক আছে। একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে তোমার জার্মেনিয়াম। সিলিকনের এখানে কি আছে, একটা এক আছে না, দেখো তো সিলিকন। সিলিকন যদি আমি লিখি এস আই, এই আইটা কিসের মতো, 1 এর মতো না, 1 এর মতো, তাহলে মনে রাখবা 1.1 ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে সিলিকনের ক্ষেত্রে নিষিদ্ধ শক্তির ব্যান্ডের পার্থক্য হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। জার্মানি, জার্মানি এই যে আমাদের একটা বিখ্যাত টিম আছে, বিখ্যাত টিমের নাম হচ্ছে ব্রাজিল। ব্রাজিল, যে ব্রাজিলকে 7টা গোল দিছিল 7 আপ। তাহলে জার্মেনিয়াম, জার্মানি কি দিছে, 7 আপ দিছে, তাহলে 0.7 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তাহলে সিলিকনের জন্য হচ্ছে 1.1 আর জার্মেনিয়ামের জন্য 0.7। তাহলে ব্রাজিল 7 আপ। আসো নাকি কেউ ব্রাজিলের সাপোর্টার, আসো নাকি কেউ ব্রাজিলের সাপোর্টার, দেখি তো ব্রাজিলের সাপোর্টার কেডা কেডা। একটাও পারো নাই তোমরা, একটাও পারো নাই। শুষ্ক কোষে, শুষ্ক কোষ মানে কি, ড্রাই সেল। ড্রাই সেলে জারক রূপে কোনটাকে ব্যবহার করা হয়, ড্রাই সেলে তোমার জারক রূপে ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, বা এটাকে অন্য ভাষায় বলা হয় ছদন নিবারক। ছদন নিবারক, ছদন, নট মদন। তোমরা আবার কেউ মদন নিবারক মনে করো না, এটা হচ্ছে ছদন নিবারক। তো শুষ্ক কোষে তোমার বা ড্রাই সেলে ছদন নিবারক বা জারক রূপে ব্যবহার করা হয় কি, কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এছাড়াও শুষ্ক কোষের বেশ কয়েকটা বৈশিষ্ট্য এখানে আমরা দিয়ে রাখছি, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই 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 দেখবা, অবশ্যই অবশ্যই বৈশিষ্ট্যগুলো দেখবা। আচ্ছা তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, কপার 2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। 2 মোল ইলেকট্রন গ্রহণ করা মানে কয় ফ্যারাডে বিদ্যুৎ, 2 ফ্যারাডে বিদ্যুৎ। 2 মোল ইলেকট্রন গ্রহণ করা মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ। তাহলে 1 মোল কপারের জন্য কত কুলম্ব চার্জ লাগবে। তাহলে দেখো সিম্পল হিসাব, 2 মোল কপারের জন্য 2 ফ্যারাডে চার্জ লাগে, তাহলে 2 ইন্টু 96500 কুলম্ব। তাহলে 1 মোল কপার, তাহলে 1 মোল কপারের জন্য কতখানি লাগবে, 1 ফ্যারাডে। তাহলে 1 ফ্যারাডের জন্য কতখানি লাগবে, নিশ্চয়ই 2 ইন্টু 96500 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার, ও সরি এখানে 1 মোল কপার, এখানে 1 মোল কপার বলছে, ঠিক আছে। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে, মানে 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল কপারে পরিণত হচ্ছে। তাহলে দেখো 2 ফ্যারাডে বিদ্যুৎ দিলে 1 মোল কপার জমা হয়, কয় মোল, 1 মোল, 1 মোল কপার জমা হয়। তাহলে 1 মোল কপারের জন্য কতখানি লাগতেছে, 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগতেছে। তাহলে 2 ফ্যারাডে মানে কি, 2 ইন্টু 96500, তাহলে অ্যান্সার হচ্ছে 2 ইন্টু 96500 বি। ক্লিয়ার। আচ্ছা কপার 2+ তার সঙ্গে জিঙ্ক আবার উৎপন্ন হচ্ছে জিঙ্ক 2+ কপার, এটা কোন ধরনের বিক্রিয়া, এখানে জারণ করতেছে বিজারণ করতেছে, ঠিক আছে। আচ্ছা তো এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ মানে হচ্ছে রেডক্স বিক্রিয়া, রেডক্স রিঅ্যাকশন, খুবই সিম্পল। আর ড্রাই সেল বলো বা গ্যালভানিক সেল বলো বা হচ্ছে কি তোমার যে সেলটাই বলো না কেন, মানে ইলেকট্রোলাইটিক ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল যে সেলই হোক না কেন, ইলেকট্রোকেমিক্যাল সেলে তোমার হচ্ছে গিয়ে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, ঠিক আছে। কোন বিক্রিয়া ঘটে, জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। পরের প্রশ্ন, জিঙ্ক ডাস্ট কি, এটা ব্যাটারিতে পাওয়া যায়, ড্রাই সেলে, বিশেষ করে ড্রাই সেলে জিঙ্ক ডাস্ট পাওয়া যায়। ড্রাই সেলে কি পাওয়া যায়, জিঙ্ক ডাস্ট, ঠিক আছে। তো জিঙ্ক ডাস্টের সংকেত হচ্ছে তোমার জিঙ্ক এবং জিঙ্ক অক্সাইডের মিশ্রণ, জিঙ্ক এবং জিঙ্ক অক্সাইডের মিশ্রণ। গ্যালভানিক সেলেও জিঙ্ক ডাস্ট পাওয়া যায়। আচ্ছা তারপরে প্রশ্ন 6 নাম্বারটা আমার কাছে একটু না, 6 নাম্বার প্রশ্নটা পুরোটাই ব্যতিক্রম এবং আউট অফ সিলেবাস, তা সত্ত্বেও আমরা এটাকে পড়বো, ঠিক আছে। আউট অফ সিলেবাস হওয়া সত্ত্বেও পড়বো। যে বলছে কি 1 মোল অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য,
তো দেখো আমরা যত সূত্র পড়ছি সবগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণের জন্য, সবগুলো কিসের জন্য? তড়িৎ বিশ্লেষণের জন্য। যদি অতড়িৎ বিশ্লেষ্য কথা বলে, কথাটা বুঝো, যদি অতড়িৎ বিশ্লেষ্য বলে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার চাইবে কি আপেক্ষিক অবনমন। অতড়িৎ বিশ্লেষ্য আসলেই সেখানে আপেক্ষিক অবনমন জিনিসটা চাইবে। তো আপেক্ষিক অবনমন এইটা যদি চায়, এই আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে মনে রাখবা যে আপেক্ষিক অবনমনের জন্য সূত্র হচ্ছে তোমার n নট মাইনাস n ডিভাইডেড বাই n নট, ঠিক আছে। আচ্ছা সরি দাঁড়াও, একটু ভুল হয়ে গেছে। n মাইনাস n নট ডিভাইডেড বাই n, সূত্রটা হচ্ছে এরকম, n মাইনাস n নট ডিভাইডেড বাই n, এটা হচ্ছে আপেক্ষিক অবনমন। তো এখন দেখো এই n দ্বারা কি বোঝায় আর n নট দ্বারা কি বোঝায় এটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তো n নট হচ্ছে তোমার অতড়িৎ বিশ্লেষ্যের পরিমাণ, অতড়িৎ বিশ্লেষ্যের পরিমাণ। আর n নট, এই n নটটা হচ্ছে তোমার দ্রাবকের পরিমাণ, দ্রাবকের পরিমাণ। তো খেয়াল করো যে আমাদের প্রশ্নে কি বলছে, 1 মোল অনুদ্বায়ী, তাহলে n, আর এটা হচ্ছে n নট, তাহলে দ্রাবকটা হচ্ছে কি তোমার n নট। হ্যাঁ সরি দূর কি বলি, দ্রাবকটা হচ্ছে তোমার, দ্রাবকের পরিমাণটা হচ্ছে n, আর এই যে অতড়িৎ বিশ্লেষ্য এটা হচ্ছে n নট, অতড়িৎ বিশ্লেষ্য এটা হচ্ছে n নট, একটু উল্টায় গেছে সরি, অতড়িৎ বিশ্লেষ্য n নট, ঠিক আছে। তো এবার বাকি হিসাবটা তুমি করো, তাহলে n এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, দ্যাট মিন্স 3/4। অথবা দেখো এইখানে তোমার এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে, ব্যাখ্যাটা দেখে মিলাই নাও, ঠিক আছে, ব্যাখ্যাটা দেখে একটু মিলাই নাও। আচ্ছা, তারপরে একটি সেল যেখানে নিম্নলিখিত বিক্রিয়া সংঘটিত হয় তাহলে তার ইএমএফ কত? তাহলে তার ইএমএফ দেখো তো এখানে কি করতেছে, জিঙ্ক কি করতেছে দেখো তো, জিঙ্ক সিলভারের সঙ্গে যুক্ত হচ্ছে, ঠিক আছে। জিঙ্কের তোমার দেওয়া আছে, কি বলে এটাকে, জিঙ্ক 2+ থেকে জিঙ্কে পর্যন্ত হচ্ছে, অর্থাৎ বিজারণ বিভব দেওয়া আছে, সিলভারেরও বিজারণ বিভব দেওয়া আছে। তো এখন দেখো এখানে যে তোমার একটা সূত্র লিখছে না, ইসিএল সমান বড় মান মাইনাস ছোট মান, এই সূত্র কেউ অ্যাপ্লাই করবে না, এই সূত্র কেউ অ্যাপ্লাই করবে না। এই যে অথবা দিয়ে যেটা লিখছে, বিশেষ করে এটা হচ্ছে নেটওয়ার্ক বইতে দেওয়া আছে। হ্যাঁ, নেটওয়ার্ক বই বা কেমিস্ট্রি প্লাস এই বইয়ের সবকিছু ভালো, খালি একটাই ভুল, সেটা হচ্ছে তোমার ইএমএফ সমান বড় মাইনাস ছোট, এই যে জিনিসটা, এই জিনিসটা ভুল, এটা কখনো খাটে না, সবসময় খাটে না, ঠিক আছে। তো আমরা কি জানি, ইএমএফ এর সমান কি জানি, মেইন যে সূত্র তোমার অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, তাই না? ক্যাথোডের বিজারণ বিভব আমরা তো এইটা জানি নাকি, অ্যানোডের জারণ বিভব আর তোমার সরি হয়ে গেল ক্যাথোডের বিজারণ বিভব, আমরা এটা জানি না, অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব, তোমরা এই সূত্র অ্যাপ্লাই করবা। তো এখানে জিঙ্ক এবং সিলভার এই দুজনের ভিতরে সক্রিয়তা সিরিজে কে উপরে, জিঙ্ক উপরে, তাহলে জিঙ্ক হচ্ছে তোমার অ্যানোড হিসেবে কাজ করবে আর সিলভার হচ্ছে তোমার ক্যাথোড হিসেবে কাজ করবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো কপার সালফেট দ্রবণে 1 ঘন্টা করে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষণ করে কি পরিমাণ ক্যাথোডে কপার জমা হবে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হাজারিন আক্সারের বইতে আছে, অনুশীলনীতে, ঠিক আছে, অনুশীলনীতে আছে। তো এইটার উত্তরটা সরাসরি মুখস্থ রাখবা, 5.92 প্রশ্ন মুখস্থ, উত্তরও মুখস্থ, প্রশ্ন মুখস্থ, উত্তরও মুখস্থ রাখবা দ্রুত ম্যাথ করার জন্য। এটা হাজারিন আক্সারের বইতে সরাসরি দেওয়া আছে। ক্লাসে কেউ কি আসো? 7 জন আছে। গুড, ওকে, আমাদের ক্লাস প্রায় শেষ। আচ্ছা, একটা ভোল্টাইক সেল বলুক বা গ্যালভানিক সেল বলুক, যেটাই বলুক না কেন তোমার এখানে, ঠিক আছে, তোমার দেখার বিষয় হচ্ছে গিয়া যে ইএমএফ চাইছে কিনা। তো ইএমএফ চাইছে, ঠিক আছে, ভালো কথা। এখন ইএমএফ সমান কি, একটু আগে বললাম যে ইএমএফ সমান
অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। ঠিক আছে, অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব। অ্যানোডের জারণ এবং বিভব এবং ক্যাথোডের বিজারণ জিঙ্ক এবং কপারের ভিতরে জিঙ্কের অবস্থান উপরে, তাহলে যার অবস্থান উপরে সে অ্যানোড হিসাবে কাজ করবে, আর যার অবস্থান নিচে সে ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে অ্যানোডের কোন বিভব লিখবা? জারণ বিভব। আর ক্যাথোডের কি করবা? বিজারণ বিভব কি করবা? যোগ করবা। অ্যানোডের জারণ মান আর ক্যাথোডের বিজারণ মান কি করবা? যোগ করবা। আচ্ছা, তারপরে দেখো ঠিক সেম ভাবে এখানেও ইএমএফ চাইছে। দেখো সব জায়গায় বড় মান মাইনাস ছোট মান করে জোরপূর্বক মিলানো হয়েছে, জোরপূর্বক মিলানো যাবে না, জোরপূর্বক মিলানো যাবে না। তারপর দেখো ড্যানিয়েল সেলে ইলেকট্রোড হিসেবে কোনটি ব্যবহার করা হয়? ড্যানিয়েল সেলে মনে রাখবা জিঙ্ক এবং কপার। ড্যানিয়েল সেল যদি বলতো গ্যালভানিক সেল বললেও ঠিক সেম অ্যান্সার, গ্যালভানিক সেল বললেও ঠিক সেম অ্যান্সার। ওকে, এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। ঠিক আছে, অনেক পড়াশোনা করছি আমরা আজকে, কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করছি, প্রায় অনেকগুলো, এবং অনেক কিছু কিন্তু জানা হয়েছে আজকে আমাদের। আশা করি তোমরা যারা লাস্ট পর্যন্ত ছিলা তারা অনেক ভালো বুঝতে পারছো। ঠিক আছে, ইনশাল্লাহ কারো কোনো প্রবলেম হয় নাই। আর ক্লাসটা রেকর্ড তো আপলোড করে দেবো পরে। আর আই হোপ তোমরা বুঝতে পারছো। আর এই যে ক্লাস দিলাম এটার পিডিএফ কপি আমি অলরেডি এই যে গ্রুপে দিয়ে দিলাম, এই যে গ্রুপে চলে গেল, সুপার পিডিএফেও দিয়ে দিচ্ছি। দাঁড়াও, তোমরা যারা এই চ্যানেলে অ্যাড নাই এই চ্যানেলে অ্যাড হয়ে যাবা। ঠিক আছে, এই চ্যানেলটাতেই মনে করো মোটামুটি পরীক্ষার যে লিঙ্ক, সেই পরীক্ষার লিঙ্ক সবকিছুই পাবা। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।